Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 190তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বরাবরের মতো এবারের থার্সডে নাইট এপিসোডেও আমরা আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমাদের অন্য যে ইউটিউব চ্যানেল আফনান্স পি, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ওই চ্যানেলে আমরা প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 নিয়ে এসেছি। এই রবিবারে আমরা কিন্তু এপিসোড 1 প্রচার করেছি, যেখানে এই উপমহাদেশের অন্যতম এক রহস্যময় বিষয়, যা গানস অফ বরিশাল নামে পরিচিত, সেটিকে তুলে ধরবার চেষ্টা করেছি। সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে, সেই সাথে কেন এটা ভুতুড়ে হয়ে গেল এই বিষয়টা, সেটাও নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। অনেকেই বলেছেন যে অমীমাংসিত রহস্যের এই এপিসোডগুলো আরও বড় হয় কি না। আসলে এই বিষয়গুলো ছোটই হয়ে থাকে, যতটুকু তথ্য পাওয়া যায় তার আলোকে যতটুকু আমরা করতে পারি। এটা আসলে খুব বেশি দীর্ঘ করার সুযোগ থাকে না। মূলত রহস্যময় বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এবারের যে সিজন 2টা আমরা শুরু করেছি, আমরা আশা করছি আমরা এখানে এমন সমস্ত বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করব যেগুলো বাংলাদেশে আগে ওভাবে আলোচনা হয়নি। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন জায়গায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, তবে আমাদের দেশে এটা নিয়ে ওভাবে আগে আলোচনা হয়নি। আমরা নতুন করে সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই, শেয়ার করতে চাই, সেগুলোকে পরিচিত করতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, এছাড়া মঙ্গলবারে রাত 10:59 কিন্তু ফিয়ার উইথ টুয়েসডে নতুন একটি এপিসোড শুরু করেছি। ইতোমধ্যে এপিসোড 1 প্রচারিত হয়েছে। সেখানে প্রচারিত ওই ঘটনাটা নিয়ে আপনারা অনেকেই দারুণ দারুণ মন্তব্য করেছেন, সবার কাছে এপিসোডটি ভালো লেগেছে। তো আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে দারুণ দারুণ সমস্ত ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ, দারুণ দারুণ এপিসোড পাবেন। আশা করছি ওই চ্যানেলের সাথেও আপনারা থাকবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের যে প্রথম ঘটনা, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আগেও আমরা পেয়েছি। আমাদের ফেসবুক গ্রুপে সে নিয়মিত পোস্ট করে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মোহাম্মদ তাহমিদ, সে কিন্তু পেশায় একজন মসজিদের ইমাম। আসলে মসজিদের ইমামকে পেশা বলাটা ঠিক হবে না, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান আমরা যদি জানতাম বা বুঝতাম, তাহলে আমরা সবাই এই পেশায় ঢুকে যাবার চেষ্টা করতাম। মোহাম্মদ তাহমিদ কিন্তু এই পেশাতেই রয়েছেন। আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন। শুধু উনি যে এটাই করেন তা না, পাশাপাশি দাওয়াতে তাবলিগের কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলগুলো উনি করে থাকেন। তো তাহমিদের পাঠানো ঘটনা এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো তাহমিদ জানিয়েছেন ঘটনাটি খুব বেশি বছর আগে ঘটেছিল, বিষয়টা এরকম না, এখন থেকে 6 কি 7 বছর আগে ঘটেছিল এই তেলিগাতি গ্রামেই। সঙ্গত কারণে যার সাথে ঘটেছিল তার নামটি তাহমিদ জানালেও আমরা বলতে পারছি না, তবে তার নামের সাথে মিল রেখে একটা ছদ্মনাম দিচ্ছি, তার নাম রঞ্জু। আমি অনুরোধ করব, আপনারা যারা তার আসল নাম জানেন, অর্থাৎ তেলিগাতি গ্রামের সবাই কিন্তু তার নাম জানেন, আপনারা কমেন্ট সেকশনে তার নামটি বলবেন না, কারণ আপনারা তাকে চেনেন ভালো করেই। তো এই যে রঞ্জু, উনি মূলত কবিরাজি
বা ওঝাগিরি এগুলো করতেন। তবে কালো জাদু করতেন কি না এটা নিয়ে মতভেদ আছে। এখন একটা কথা কিন্তু তাকে নিয়ে প্রচলিত ছিল, অনেক কঠিন কঠিন কাজও নাকি উনি সমাধান করেছেন। তবে সবসময় যে কঠিন কঠিন কাজ সমাধান করতেন বিষয়টা এরকম না। একবার হয় কি, বরিশাল থেকে একটা খবর আসে, একজন লোক আসেন, লোক এসে তাকে বরিশাল নিয়ে যেতে চান। বলা হয় ওইখানে একটা লোককে খুব খারাপ প্রকৃতির একটা জিনে ধরেছে। সেই লোকটা কি পুরুষ ছিল না মহিলা ছিল এটা অবশ্য তাহমিদ বলতে পারেন নাই, বা সেটা জানা যায়নি। অনেক ওঝা কবিরাজ আসে, কিছুই করতে পারেনি। তখন নাকি ওই যে রঞ্জু কবিরাজ উনি কিছুটা সময় নেন, আর এটা উনি সমাধান করতে পারবেন কি না এটা উনি বোঝার চেষ্টা করেন। আর ওই লোকটাকে বলেন যে আপনি ঠিকানা দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি যোগাযোগ করে আপনাদের বাড়িতে যাব, আর যদি না যাই সেটাও আমি জানিয়ে দেব যে আমি যেতে পারবো না। তো ওই লোকটা তো অনেক অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, ওই লোকটা চলে যান। ওই লোকটা চেয়েছিলেন যে রঞ্জু কবিরাজকে সাথে নিয়ে যেতে। কয়েকটা কারণে রঞ্জু কবিরাজ ওই সময় সাথে যেতে পারে নাই। প্রথমত কাজটা আসলে উনি পারবেন কি না, বা কাজটা আসলে কোন লেভেলে আছে সেটা বোঝা। দ্বিতীয়ত ওনার আরও কয়েকটি কাজ ছিল। এই দুটো কারণেই মূলত উনি ওই সময় তার সাথে যেতে পারেনি। তো ওই লোকটা চলে যায়, বাড়ির ঠিকানা, তারপর ওই বাড়ির ফোন নাম্বার সব কিছু দিয়ে যান আর কি। তো রঞ্জু কবিরাজ উনি ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা বিশাল দেহী অবয়ব। এই অবয়বটার চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছায়ার মতো। এই অবয়বটা তাকে বলছে, খবরদার এই কাজটা করার জন্য ওখানে যাবি না, যদি যাস তাহলে কিন্তু আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এরপরই ওই অবয়বটা মিলিয়ে যায়। রঞ্জু কবিরাজের ঘুম ভেঙে যায়। রঞ্জু কবিরাজ চিন্তা করছেন যে আরে কবিরাজি করতে গেলে এই ধরনের বিষয় তো ঘটেই। এই ধরনের বিষয় কিন্তু উনি এর আগেও ফেস করেছেন। কোন একটা কাজে যাবেন, সেই কাজে যাবার আগে স্বপ্নের মধ্যে কেউ এসে বলেছে, তারপর উনি কিন্তু গিয়েছেন, সেই কাজ সমাধান করে আসছেন। আবার দেখা গিয়েছে স্বপ্নে না, বাস্তবেই ঘটনা ঘটেছে। কোনো একটা জায়গায় যাচ্ছেন কাজ করার জন্য, প্রতিমধ্যে ভয়ঙ্কর অবয়বে হাজির সেই ভয়ঙ্কর পিশাচটা, ভয়ভীতি দেখিয়েছে। এরপর উনি কাজ করে আসছেন, পরে আর সমস্যা হয়নি। এখন স্বপ্নের মধ্যে এই জিনিসটা আসছে, উনি চিন্তা করলেন স্বপ্নের মধ্যে আসছে তো এই জিনিসটা তো খুব একটা শক্তিশালী জিনিস না, যেহেতু স্বপ্নের মধ্যে সে হুমকি ধামকি দিয়ে গেছে। উনি হাতের কাজ যেগুলো ছিল, অর্থাৎ আশেপাশে কয়েকটা জায়গায় যেখানে যাবার দরকার ছিল সেখানকার কাজ শেষ করে বরিশালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এবং সেখানে ফোন করেও জানিয়ে দিলেন যে উনি আসবেন। এরপর উনি বরিশালে রওনা দিয়েছেন। তবে যাবার আগে উনি নাকি বলে দিয়েছিলেন যে একটা কালো ছাগল যেন রেডি রাখে। এই কালো ছাগলকে বলি দিতে হবে একটা নির্জন জায়গায়। এই কাজটি উনিই করবেন, তবে সেই কালো ছাগলটা যেন রেডি রাখে। আর উনি ওনার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো সাথে নিয়ে রওনা দিয়েছেন বরিশালের উদ্দেশ্যে। তো বরিশালের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো বরিশালে পৌঁছেও যান। এরপর ওই বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পর বলছেন যে আপনাদের আশেপাশে এমন একটা জঙ্গলের ঠিকানা আমাকে দেন যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়। আমি এই ছাগলটাকে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে এই ছাগলটাকে বলি দেব। তখন তারা একটা জঙ্গলের সন্ধান দেন, কিছুটা পথ এগিয়েও দিয়ে আসেন, কারণ উনি তো এই জায়গায় নতুন, কোন জঙ্গলে যাবেন উনি তো চেনেন না। এরপরে গিয়ে লোকজন ওখান থেকে চলে আসে, বলতে ওখানেই ছিল, একটু দূরে ছিল। উনি কাজ শেষ করে বাইরে বের হবেন এরকম একটা পরিকল্পনা ছিল। উনি তো রাতের বেলা ওই ছাগলটা নিয়ে রওনা দিয়েছেন, সাথে লোকজন ছিল। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তারা সেখানেই রয়ে যায়। এরপর উনি ছাগলটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যান। জঙ্গলটা যে একদম ঘন জঙ্গল ছিল বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল যে ওই জঙ্গলে দিনের বেলাতে মানুষজন খুব কম যেত, ভয়ও পেত, অনেক গাছপালা ছিল আর কি। তবে চাঁদের আলো পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। ভালো চাঁদের আলো যদি থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা রাত থাকে, তাহলে ওই জঙ্গলের ভিতরে হাঁটাচলা করা যায়। উনি ওখানে যাবার পর হাতে তো ধারালো একটা ছুরি আগে থেকেই নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ি থেকে ওনাকে দিয়েছিল আর কি। ছাগলটাকে নিয়ে উনি একা একাই যাচ্ছেন। তো ছাগলটা যেতে চাচ্ছে না, উনি বারবার টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা অদ্ভুত বিষয়, ছাগলটা যে যেতে যাচ্ছে না, ছাগলটা এক ধরনের শব্দ করে না, ছাগল যেভাবে ডাকে ম্যা ম্যা করে, ওরকম শব্দ কিন্তু করছে না। মনে হচ্ছে সে গোয়ার তুমি করছে, সে যেতে চাচ্ছে না।
কিন্তু আমরা দেখি ছাগলকে যদি আমরা টেনে হিস্ট্রে নিতে চাই, ছাগল কিন্তু ডাকাডাকি করে। ওই ছাগলটা ডাকাডাকি করছে না, কিন্তু সে যেতে চাচ্ছে না। উনি তো টেনে হিস্ট্রে নিয়ে গেছেন। আর এই রঞ্জু কবিরাজের শরীরে শক্তিও ছিল বেশ। ছাগলটাকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলেছেন, বেঁধে ফেলে মাটিতে শুইয়ে দিয়ে উনি গলায় চাকু চালিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, চাকু চালানো মানে হচ্ছে এটাকে এক কোপে একদম শেষ করে দিতে হবে, অর্থাৎ ধড় থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। তো ছুরি দিয়ে এক কোপেই ধড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এরপর মাথাটা একদিকে, বডি এক পাশে পড়ে আছে, গল গল করে কিছুক্ষণ রক্ত বের হলো। রক্ত যখন মোটামুটি বের হওয়া শেষ, সাধারণত কি দেখা যায় যে গরু ছাগল জবাই করার পর কিছুক্ষণ ছটফট করে না? এই ছাগলটা কিন্তু ওরকম ছটফট করেনি। এইখানেই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই মাথাটা নিয়ে মূলত কাজ করতে হবে এই রঞ্জু কবিরাজকে। রঞ্জু কবিরাজ যখন দেখলো হ্যাঁ এখন সব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, সে মাথাটা কেবল ধরতে যাবে, এমন সময় সে দেখলো অদ্ভুত একটা দৃশ্য। সে দেখলো এবারে ওই যে ছাগলের যে বডিটা, মাথা ছাড়া বডিটা, এটা নড়াচড়া শুরু করেছে। উনি চিন্তা করলেন হয়তোবা সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, জবাই করার পর তো নড়াচড়া করেনি, এখন এমনিতে নড়াচড়া করছে। কিন্তু না, এবারের নড়াচড়াটা সম্পূর্ণ রকমের ভিন্ন রকম ছিল। এই ছাগলের হাত পা কিন্তু বাঁধা ছিল। সে কী করলো, অনায়াসেই তার সামনের দিকে 2 পা, পেছন দিকে 2 পা যখন একটু নড়াচড়া করলো, এই দড়িটা খুলে গেল। এরপর এই ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো মাটির উপর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কুকুর মাঝে মাঝে শরীরের ধুলাবালি ঝাড়ার জন্য শরীর ঝাড়া দেয় না, গা ঝাড়া দেয়, ওরকম একটা ঝাড়া দিল। যেহেতু তার মাথা ছিল না, শ্বাসনালী দিয়ে ফস ফস শব্দ বের হচ্ছিল সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রঞ্জু কবিরাজ ভয় কিছুটা পেয়েছে, তবে ঘাবড়ে গিয়েছে বেশি যে এইটা কি। এরপর যেটা হয় সেটা রঞ্জু কবিরাজের চিন্তাও ছিল না। ওই যে যেই মাথাবিহীন ছাগলটা, এই ছাগলটা সে গা ঝাড়াতে দিতে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রঞ্জু কবিরাজ তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। এই মৃত ছাগলটা এভাবে কিভাবে জীবিত হয়ে গেল, আর দৌড়ে সে কোথায় গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই ধরনের কাজ উনি এর আগেও করছেন, কখনোই কিন্তু এরকমটা হয়নি। উনি এই বিষয়টা কিন্তু আর কাউকে বলেন নাই। উনি ওই ছাগলের মাথাটা নিয়ে আসছেন, নিয়ে এসে ওই যে বাইরের লোকজন তো ছিল তাদের সাথে চলে গেছেন। তো চলে আসার পর ওনার শরীরটা নাকি কেমন কেমন করছিল। এরপর উনি টুকটাক কাজ করেছিলেন, কাজ করার পর আবার উনি ওনার নিজ এলাকায় ফেরত আসেন। তবে উনি যে কাজটি করেছিলেন এই কাজের সফলতা আসেনি, আর এটা যে সফলতা আসবে না রঞ্জু কবিরাজ নিজেও বুঝতে পেরেছিলেন, তবে সেটা ওই এলাকার লোকদেরকে বুঝতে দেননি। তো উনি তো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরই ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কয়েকদিন পর উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেই অবয়বটা আসে, যেই অবয়বটাকে উনি প্রথম দিকে স্বপ্নে দেখেছিলেন। বরিশালে যাবার আগে স্বপ্নের মধ্যে যে এসে হুমকি দিয়েছিল, সে এসে বলে, তোকে মানা করলাম, তুই শুনলি না, তোকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করব। তবে তুই একবারে মারা যাবি না, ধুকে ধুকে মরবি। এই বলেই নাকি ওই অভাবটা ওই স্বপ্নের মধ্যেই তাকে জড়িয়ে ধরে নাকি বুকের সাথে এমন চাপ দেয়, ওই চাপে এই রঞ্জু কবিরাজ সে ঘুমের মধ্যেই তো মারাত্মক ব্যথা পেয়েছেন। ঘুমের মধ্যেই উনি শুনছেন তার হাড়গুলো, বিশেষ করে বুকের পাঁজরের হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। সকালবেলা ওনার যখন ঘুম ভাঙার পরে দেখেন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন। তার শরীরের হাড়গুলো কি ঠিকঠাক আছে কি না উনি দেখতে বললেন তার স্ত্রীকে। টিপে টিপে দেখলেন না, ঠিক আছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম প্যারালাইজড হয়ে গেছেন। তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার কোনো রোগই ধরতে পারে না কেন এমনটা হলো। এরপর থেকে উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন। 6 মাস নিদারুণ কষ্ট উনি পেয়েছেন। 6 মাস পর উনি মারা যান। যেদিন উনি মারা গিয়েছেন, মৃত্যুর পরে বেশ খানিকক্ষণ পরে
তার মুখ থেকে নাকি তাজা রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত বের হয়েছে। উনি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কেন এমনটা হলো এই পুরো ঘটনাটা উনি ওনার স্ত্রীকে বলেছিলেন। আর তার স্ত্রীকে বলেছিলেন যে এগুলো তার মৃত্যুর আগ পর্যন্ত যেন কাউকে না বলা হয়। মৃত্যুর পর এই ঘটনাটা তার স্ত্রী অনেককেই বলেছেন। তো এই যে ঘটনাটা আমরা শেয়ার করলাম প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই। রঞ্জু কবিরাজ উনি মারা গিয়েছেন। ওনার কিন্তু 7টা মেয়ে, সবার ছোট যারা, এরাও কিন্তু, যারা বলছি কারণ শেষ হচ্ছে 2টা যমজ মেয়ে, তারাও এখন কিন্তু 7-8 বছর বয়স হয়ে গেছে আর কি। তার মৃত্যুর সময় তারা অনেক ছোট ছিল। রঞ্জু কবিরাজ এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় ওই ছাগলটা এইভাবে কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে গা ঝাড়া দিয়ে কোথায় মিলিয়ে গেল? এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা তো আমরা বুঝতেই পারছি। তবে একটা বলির ছাগল এভাবে হারিয়ে গেল, সত্যি বেশ রহস্যময়। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে তার পাঠানো ঘটনার জন্য। তাহমিদ চেষ্টা করে সবসময় সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর জন্য। তাহমিদ আমাদেরকে মাঝে মাঝেই জানান যে ভাই, আসলে ঘটনা পাই, ছোট ছোট ঘটনা কিন্তু সত্য ঘটনা, এগুলো কি লিসেনাররা ভালোভাবে নেবে? এত ছোট ঘটনা কি পাঠাবো? তখন আমি তাহমিদকে বলেছিলাম যে আমরা আপনাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছি তারা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারে আগ্রহী এবং বিশ্বাসী, আমরা সেটাই করব। এই কারণে আমাদের এপিসোডের যেই লেন্থ এটা সবসময় একরকম থাকে না, 1.5 ঘন্টার কমও হয়, 1 ঘন্টা সামান্য একটু বেশি হয়েছে, আবার 3 ঘন্টাও হয়েছে। এটা নির্ভর করে আমরা কিভাবে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কী ধরনের ঘটনা পাচ্ছি। এই জন্য এপিসোড ছোট বড় এটা আমরা এভাবেই করে আসছি। দীর্ঘ ঘটনা পেলে সেক্ষেত্রে তো আমরা এপিসোড বড় করতেই পারি, এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমরা শুধু এপিসোড দীর্ঘ করার জন্য অতিরঞ্জিত কোনো তথ্য দিতে চাই না, আমরা সত্য ভয়ের ঘটনা নিয়েই এগোতে চাই। আশা করছি এই যাত্রায় আপনাদেরকে আগে যেভাবে আমরা পেয়েছি ইনশাল্লাহ সব সময় পাবো। প্রিয় লিসেনার্স, আরও একটি কথা, এই যে অমীমাংসিত রহস্যের যে সিজন 2, এখানে যেই এপিসোডগুলো এগুলো কিন্তু ছোটই হয়ে থাকে। যতটুকু তথ্য আমরা পাই তার আলোকে করার চেষ্টা করি। অনেকেই বলেন যে এটা একটু বড় করা যায় কি না। বড় আসলে এটা নির্ভর করবে কতটুকু তথ্য আমরা পাচ্ছি বা কতটুকু তথ্য অ্যাভেলেবল আছে বিভিন্ন জার্নালগুলোতে, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে বা আদার সাইটগুলো থেকে আমরা যেভাবে পাই আর কি, এটার উপর নির্ভর করে। খুব বেশি বড় আসলে করাটা পসিবল হয় না, বিশেষ করে আমি অমীমাংসিত রহস্যের কথা বলছি আর কি। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 190তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 190তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির। উনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সাল 2023 এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওনার নানা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি যেহেতু ওখানে গিয়েছেন, এরপর ওনার মামাতো ভাই যার নাম হচ্ছে রাকিব, এরপর নানির বাড়ির এলাকার যে বন্ধুরা আছেন আর কি, সবাই তো খুশি উনি গেছেন। আবার এসএসসি পরীক্ষাও শেষ করেছেন, হাতে একটু সময় আছে। বিকেলবেলা যখন ক্রিকেট খেলতে গিয়েছেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে খেলা শেষে মামাতো ভাই সবার উদ্দেশ্য করে বলছে, এই শোন, আজকে রাতে আমরা একটা পিকনিক করব, রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। সবার কাছ থেকে চাঁদা তোলা হয়। চাঁদা তোলার পর একটা জায়গা ফিক্সড করা হয়। এরপর এই যে সাব্বির ভাই, তারপর রাকিব, সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে। একজনের বাসা থেকে তো বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে, সেই সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। রাত 11টার দিকে রান্নার কাজ শেষ হয়ে যায়।
সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর রাত্রে সবাই ওখানেই থাকবে, সারা রাত গান বাজবে, গল্পগুজব হবে। এদিকে হয়েছে কি, এই যে সাব্বির ভাই, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওই বক্সের তীব্র আওয়াজ, আর গ্রামে তো ঠান্ডা একটু বেশি, ওখানে ওই রাত্রে ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তো উনি যে শীতের কাপড় পরে গেছেন, একটু কষ্ট হচ্ছিল ওনার আর কি। খুব কষ্ট হচ্ছিল এটাও বলা যাবে না, তবে মাথা ব্যথার কারণে কষ্টটা বেশি হচ্ছিল। উনি তখন সবাইকে বলেন যে আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘুমাই, আমার ঠান্ডাও লাগতেছে আর মাথা ব্যথা করতেছে। তখন মামাতো ভাই রাকিব বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন আবার সাব্বির ভাই বলছেন যে না ঠিক আছে, আমি তো একাই যেতে পারবো, মাত্র 10 মিনিট 12 মিনিটের রাস্তা, তো পায়ে হেঁটে চলে যেতে পারবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রওনা দিয়েছেন। চারদিকে শুনশান নীরবতা। যখন রওনা দিয়েছেন তখন রাত 12টার কাছাকাছি বাজে। তো হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে ওনার কাছে মনে হলো ওনার সামনে দিয়ে কেউ একজন দ্রুত রাস্তা ক্রস করে রাস্তার পাশে থাকা তাল গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। উনি ভেবেছেন কোনো চোর হবে। হঠাৎ করে সাব্বির ভাই দেখে ফেলেছেন, এই কারণে এই চোরটা তড়িঘড়ি করে পার হয়ে তাল গাছের আড়ালে লুকিয়ে গেল। চোরই যদি না হবে তাহলে তাল গাছের আড়ালে লুকালো কেন? উনি এই পাশ থেকে বলতেছেন এই কে রে ওইখানে, কে লুকালো, বেটা চোর কোথাকার। এই বলে ওনার হাতে একটা লাঠি ছিল। মূলত লাঠিটা হাতে এই কারণে নিয়েছিলেন, রাতের বেলা হুট করে রাস্তার মাঝখানে যদি কোনো কুকুর বা শেয়াল আক্রমণাত্মক ভঙ্গিতে আসে, তখন লাঠি দিয়ে ভয় দেখিয়ে যাতে ওগুলোকে তাড়িয়ে দিতে পারেন। ওই লাঠিটা একটা শুকনো ডালের মতো ছিল আর কি। উনি কী করেছেন, ওটা ভেঙেছেন, ভেঙে কয়েক টুকরো করেছেন। ওই টুকরোগুলো ওই তাল গাছের দিকে ছুঁড়ে মারছেন যে এই চোর বের হ, ওখানে কি করিস, বের হ, এরকম বলছেন। কিছুক্ষণ পর মনে হলো আচ্ছা যাই তো, ওই তাল গাছটার ওখানে গিয়ে দেখি কে ওখানে আছে। এই চিন্তা করে উনি ওই যে মোবাইল ফোনের যে টর্চ লাইট ওটা জ্বালিয়ে ওই তাল গাছটার কাছে গিয়েছেন। কাছে যাবার পর তাল গাছটার পেছন সাইডেও গেলেন, দেখলেন যে ওখানে কেউই নেই। তখন ভাবলেন বেটা চোর এতক্ষণে পালিয়ে গেছে। এরপর উনি আবার হাঁটা শুরু করেছেন। 1-2 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিছে পিছে কেউ হাঁটছে। কারণ পিছে পিছে যদি কেউ হাঁটে এক ধরনের শব্দ কিন্তু হয়, এটা উনি বুঝতে পেরেছেন। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। তখনই মূলত ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। ভয় নিয়েই উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। এরপর হঠাৎ করে ওনার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করলেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ের উপর ফেলছে। তখনই পেছন থেকে কেউ একজন মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আজকে তুই বাঁচতে পারবি না রে, তোর কত বড় সাহস, তুই আমার দিকে ঢিল ছুঁড়ে মারিস, গালিগালাজ করিস। তখন এই সাব্বির ভাই আবার পেছন দিকে সাহস করে ঘুরে যখনই তাকিয়েছেন তখন দেখেন বিশাল লম্বা একটা ছায়া। তবে এই ছায়াটার চেহারা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা লম্বা মানুষের মতো অবয়ব, নাক মুখ চোখ কেমন এটা বোঝা যাচ্ছে না। তখন তো সাব্বির ভাই বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে উনি পড়ে গেছেন। তারপরও আল্লাহর নাম স্মরণ করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। দৌড়ানোর সময় ওই জিনিসটা পিঠে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করে। যখনই আঘাত করেছে এই আঘাতটা বেশ জোরেই ছিল, লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তখন উনি মাটিতে পড়ে যান, পড়েই অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওই জায়গাতেই পড়ে আছেন। আর তখন মসজিদে ফজরের আজান হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আর ওনার কাছেই ওনার মোবাইল ফোনটা পড়েছিল। বাড়ির থেকে কেউ ওনাকে ফোন দেয়নি, কেননা ওনার নানা বাড়ির সবাই জানে যে ওরা পিকনিক করতে গেছে, সেখানে তার মামাতো ভাই রাকিব আছে। এদিকে এই রাকিবরাও তার ফোন দেয়নি, কারণ তারা জানে যে সে বাড়িতে চলে গেছে। কোনো সমস্যা হলে তো সাব্বির ভাই ফোন দিত, এই চিন্তা করে কেউই কিন্তু কাউকে আসলে ওভাবে নক করেনি যে সাব্বির কি বাড়িতে গেছে, বা নানা বাড়ি থেকে কেউ ফোন করেনি রাকিবকে যে সাব্বির সম্পর্কে সে কোথায় কি করছে। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওখানেই পড়ে আছেন। এরপর দেখেন ফোনটাও ওনার কাছাকাছি একটা জায়গায় পড়ে আছে।
ফোনটা তুলে নিয়ে উনি তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বাড়িতে যান তখন দেখেন ওনার নানি ফজরের নামাজ পড়ার জন্য অজু করছেন। তখন নানি বলছেন, কিরে তুই চলে আসলি, রাকিব আসলো না? নানির মুখের দিকে তাকিয়ে উনি কোনো উত্তর না দিয়েই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর সকাল হয়ে দুপুর হয়ে যায়, সবাই তাকে ডাকছে কিন্তু উনি ঘুম থেকে উঠছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব বলছে, আচ্ছা সাব্বির এত ঘুমাচ্ছে কেন? ও তো রাত জাগে নাই, ও তো রাত 12টার দিকে চলে আসছে। তখন নানি নাকি অবাক হয়ে যায়, কি বলিস, রাত 12টার দিকে চলে আসছে মানে? আমি তো ফজরের নামাজের জন্য উজু করার সময় দেখি যে ও বাসায় আসছে। এতক্ষণ সে কোথায় ছিল? বাসায় আসতে তো কোনোভাবেই 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর থেকে কোনোভাবেই তো বেশি লাগার কথা না। তাহলে এতক্ষণও কোথায় ছিল? সবাই তো তখন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে আবার তাকে ডাকাডাকি করতে থাকে। একসময় ডাকতে 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 তার ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন এই সাব্বির ভাই উনি ফিল করেন ওনার শরীরের এক পাশ একদম অবশ হয়ে গেছে। ওই পাশটা কোনোভাবেই উনি নাড়াতে পারছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব সে প্রশ্ন করছে, আচ্ছা তুই আমাদের থেকে রওনা দিলি, সারা রাত কোথায় ছিলি, আর শরীরের এই অবস্থা কেন? তখন এই সাব্বির ভাই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো নানি কান্নাকাটি শুরু করে দেয়। নানাকে বলে, তুমি তাড়াতাড়ি একটা হুজুর ডেকে আনো, খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নানা পাশের একটা মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কিছু শুনলেন যে ঘটনাটা কি। এরপর উনি বললেন যে চিকিৎসা শুরু করার আগে আরও বিস্তারিত জানতে হবে, এরপর আমি ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব। আমাকে একটু সময় দেন, আমি এশার নামাজ পড়ে তারপর আসবো ইনশাল্লাহ। তো হুজুর এশার নামাজের পর আসেন। এসে যে কথা বলেন তা শুনে তো সবাই আতকে ওঠেন। হুজুর এসে বলেন যে আপনাদের নাতির তো কপাল ভালো, সে ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারছে। সাব্বির যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভালো জিন ওইখান দিয়ে যাচ্ছিল। সে কাউকে সহজে দেখা দেয় না, কিন্তু সে ওই সময় তার নিজের রূপেই যাচ্ছিল। সাব্বির যেহেতু যাচ্ছিল, সাব্বির তাকে দেখে যেন ভয় না পায়, সে দ্রুত রাস্তা পার হয়ে ওই তালগাছের আড়ালে চলে যায় যাতে করে ও তাকে না দেখে। কিন্তু সাব্বির কি করেছে, সে চোর মনে করে গালিগালাজ করেছে, আবার হাতের লাঠি ভেঙে ওটা দিয়ে ঢিল ছুঁড়েছে। এই কারণেই মূলত ওই জিনটার আত্মসম্মানে লেগেছে, সে ক্ষিপ্ত হয়েছে। মূলত সাব্বিরকে মেরে ফেলার উদ্দেশ্যেই পিছু নিয়েছিল। যেই আঘাতটা করেছে এই আঘাতটা মাথার একটা জায়গায় করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাথায় না লেগে পিঠের একটা জায়গায় লেগেছে। মাথায় যদি লাগতো সাথে সাথে ওর ব্রেন ড্যামেজ হয়ে যেত, ও আর হুঁশে ফিরে আসতে পারতো না। কিন্তু আল্লাহর রহমতে পিঠে লেগেছে, এই জন্য শরীরের একটা পাশ অবশ হয়ে গেছে। মাথায় লাগলে কি হতো একবার চিন্তা করেন, ব্রেন অকেচো হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরত এসেছে, এখন চিকিৎসা করা যাবে। তখন নানা ওই হুজুরকে বললেন যে আচ্ছা এতটুকু কারণে ওকে মেরে ফেলার জন্য ওকে আক্রমণ করলো? তখন হুজুর বলেন যে আসলে সে যে গালিগালাজ করেছে, ঢিল মেরেছে, এটাই মূলত তার রাগের একটা কারণ ছিল। আর সে আগে থেকে কাউকে বিরক্ত করে না, এই পথ দিয়ে সে চলাচল করেছে, কাউকে এরকম আক্রমণও কখনো করেনি। সে নাকি এসে এটা বলেছে। আর ওই জিনটা নাকি ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল, যে হুজুর এশার নামাজের পরে আসছেন, তো এর মধ্যেই হুজুর ওই জিনের সাথে যোগাযোগ করেছে। ওই জিনটা এই সাব্বির ভাইকে আর কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বলে যেহেতু সে অনেক গালিগালাজ করেছে এই জন্য তাকে কিছু সাদাকা দিতে হবে, 10 প্যাকেট মিষ্টি। ওই রাতেই রাত 12টার দিকে ওই যে তালগাছ যেই জায়গাটা যার পেছনে ওই জিনটা আড়াল হয়েছিল ওখানে দিয়ে আসতে হবে, আর তাকেই দিয়ে আসতে হবে, পেছন দিকে তাকানো যাবে না। সাব্বির ভাই সাহস সংগ্রহ করে ওই রাতেই মিষ্টি নিয়ে একা একাই দিতে যান। পেছন দিকে তো তাকানো যাবে না। উনি যখনই দিয়ে উল্টো দিকে ঘুরেছেন তখন ওনার মুখে কে যেন ঠাস করে একটা চর মেরে দেয়। চর মেরে দিয়ে বলে যে যা, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো এরকম ভুল করবি না, আর সোজা চলে যাবি, পেছন দিকে তাকাবি না। এদিকে হঠাৎ করে এরকম চর খেয়ে আবারও সেই ভুতুরে কণ্ঠ শুনে সাব্বির ভাই তো পেয়েছেন ভয়। সাব্বির ভাই চিন্তা করছেন এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে মিষ্টি দিয়ে চলে আসবো, পেছন দিকে তাকাবো না। আমি তো পেছন দিকে তাকাইও নাই, আমাকে গালে এভাবে
কোষে একটা চর মারলো কেন? সে মুখের উপর হাত রেখে মুখ ডলতে ডলতে বাসায় ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে ওই জিনটা তো আমাকে থাপ্পড় মেরেছে। পরবর্তী দিন হুজুরকে যখন জানানো হয় তখন হুজুর বলেছিলেন আর একটা অদ্ভুত কথা। ওই জিনটা নাকি হুজুরকে জানিয়েছিল যে ও যখন মিষ্টি দিতে আসবে তখন কিন্তু ওকে একটা থাপ্পড় মারবো আমি, কারণ ওর উপর যে রাগ আছে শুধু মিষ্টি দিলে কিন্তু আমার রাগ যাবে না, তবে ওই থাপ্পড়ে ওর কোনো ক্ষতি হবে না। মূলত আমার মনের একটা ক্ষোভ ছাড়া আর ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কাজ না করে এই জন্য। তখন আবার সাব্বির ভাই বললেন যে ও যে থাপ্পড় মারবে আপনি এটা আমাকে আগে জানালেন না কেন? তখন হুজুর বললেন আগে জানালে তুমি তো ভয়েই যেতে না, তখন হিতে বিপরীত হতে পারত, তোমার আরও ক্ষতি হতো, এই জন্যই জানাইনি। এখন থেকে আরও তোমাকে আর বিরক্ত করবে না, তুমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। মজার বিষয় হচ্ছে ওনার তো শরীরের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল। যখন ওই যে হুজুরের সাথে কথা হয়, হুজুর এসে একটু ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে উনি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ম্যাজিকের মতো। যিনি তার শরীরের একটা পাশ নাড়াতেই পারছিলেন না উনি সুস্থ হয়ে গেছেন, দিব্যি সুস্থ হয়ে উনি ওই মিষ্টিটা দিয়ে আসছেন, আর মিষ্টি দিতে গিয়ে কোষে একটা চর খেয়ে আসছেন আর কি। এই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, এই ঘটনাটার মধ্যে আসলে এই যে সাব্বির ভাই যে চোর মনে করে কথা বলছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। এটা মনে হতেই পারে ঠিক যেভাবে ওনাকে ক্রস করে একটা মানুষের মতো কিছু একটা উনি চলে গেছে, উনি তো খেয়াল করেন এটা মানুষ না অন্য কিছু, মনে হয়েছে চোর। আর গ্রামের পরিবেশে এটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, শহরের পরিবেশেও এটা মনে হতে পারে। উনি ওনার জায়গা থেকে বলেছেন, কিন্তু শুধু বলার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে না হয় একটা কথা ছিল। উনি যে কাজগুলো করেছেন তাতে তো ওই জিন ক্ষিপ্ত হয়েছে, যার কারণে ওনাকে আঘাত করেছে। আমরা কিন্তু অনেক ঘটনা শুনতে পাই যে যিনি আঘাত করেছে দেখা গেছে যে শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু এর আগেও আমরা শুনেছি বা প্রচার করেছি। তো জিন যদি আঘাত করে, যদি তার আঘাতের অন্য রকমের উদ্দেশ্য থাকে যে এই আঘাতের মাধ্যমে শরীরের বড় ধরনের ড্যামেজ করে ফেলবো, এবং সেই বিদ্যা যদি তার জানা থাকে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাতের চলাচলের ক্ষেত্রে দোয়া পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ যাব। যদি একাকিত্ব আমাদেরকে গ্রাস করে ফেলে ওই রাতে চলার সময়, তাহলে আমরা মোবাইলে পবিত্র কোরআনের কোন একটা সূরা বাকারা হোক, সূরা ইয়াসিন হোক, এটা ছেড়ে দিয়ে আমরা চলতে থাকবো ইনশাল্লাহ। আগে থেকেই যেন এই সূরাগুলো আমাদের মোবাইলে ডাউনলোড করা থাকে, এটাও কিন্তু আমরা যেন নিশ্চিত করি। আজকে থেকেই আমরা মোবাইলে ইউটিউব থেকে অফলাইনেও ডাউনলোড করা যায়, বা আপনি এমনিতেও MP3 হিসাবে ডাউনলোড করে রাখতে পারেন। রাতে চলাচলের ক্ষেত্রে বা রাতের বেলা যদি আমরা কেউ ঘুমিয়ে থাকি, মনে হচ্ছে যে রাতের ঘরের মধ্যে কেউ আছে, কোনো একটা অন্য ধরনের ফিল হচ্ছে, তখন কিন্তু সূরাটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন। তখন দেখবেন সেই ভয়টার কাজ করছে না। আর সত্যি সত্যি যদি কিছু থেকেও থাকে, ইনশাল্লাহ তখন আপনাকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের তৃতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। ঘটনাটি উনি ওনার মেজ বোন সুমির কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি এই সুমি আপার ননদের মেয়ের ছেলে শিশু সন্তান, মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘটনাটির স্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘোহাল গ্রামে। ওই সময় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজন চলছিল। নির্বাচন উপলক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা দাঁড়িয়েছিলেন আর কি নির্বাচনে, তাদের যারা কর্মী বাহিনী আছে তারা তো তাদের মতো করে তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিল। তো এই যে ননদের মেয়ের হাজব্যান্ড যিনি, উনিও কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। ওনার বাইক ছিল, সারাদিন এই প্রচারণার কাজ করতেন, বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা উনি প্রচারণা করে ওনার সাথে আরেকজন ছিল, তাকে সাথে নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন, ওই পথ দিয়ে ওনারা আসলে সবসময় আসেন না, মাঝে মাঝে আসেন। তো ওনারা যেই সময়টাতে ফিরছিলেন
তখন যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, মোটামুটি রাত 9টা 10টা এরকম হবে আর কি। আর যেহেতু ওই এলাকায় নির্বাচনের বেশ একটা আয়োজন চলছিল, মানুষজন তো জেগেই ছিল, অনেকে নির্বাচনী প্রচারণা যেহেতু করতেন, বাধ্য হয়ে রাতের বেলাতেও কারো বাড়িতে ভোট চাইতে যেতে হতো। এই জন্য রাস্তাঘাটে মানুষজন ওই সময় ছিল। তো এই যে ননদের মেয়ের হাজব্যান্ড যিনি, উনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, ওনার সাথে তো আরেকজন ছিল, তো ওনারা ওই পথ দিয়ে আসার সময় একটা ছোট্ট কালভার্ট পড়ে। ওনারা যখন ওই কালভার্টের কাছাকাছি আসার উপক্রম হয়েছেন, তখন ওরা দূর থেকেই দেখেন ওই কালভার্টের উপরে একটা লাশের খাটিয়া রাখা, আর তার মধ্যে লাশও রাখা, সাদা কাফনে মোড়ানো। বাইকের সামনের যে হেডলাইট থাকে, এই হেডলাইটের আলোতে ওনারা কিন্তু দূর থেকে স্পষ্ট দেখতে পেলেন। ওনারা কিন্তু মোটরসাইকেল থামান নাই, ওনারা মোটরসাইকেলটা সোজা চালিয়ে কালভার্টের উপরে আসলেন। ওই যে খাটিয়া আর লাশ, এটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যে দেখতে সাধারণ একটা কাঠের খাটিয়া, লাশটাও স্বাভাবিকই, মনে হচ্ছে লাশটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে আর কি। একটা শুকনো দেহের একটা মানুষ, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। ওনারা চিন্তা করলেন কী ব্যাপার, এখানে কালভার্টের উপরে লাশের খাটিয়া রেখে লোকজন কোথায় গেল? কেউ না কেউ তো থাকবে এখানে, একজনও নাই। ওনারা কিন্তু এটা দেখে ভয় পায়নি। ওরা চিন্তা করলেন যে দেখি তো সামনে যাই, বাইকটা টান দিয়ে সামনের লোকজনদেরকে বলি যে এই লাশটা কোত্থেকে আসলো, লোকজনই বা কোথায়। ওনারা তখন দ্রুত বাইকটা টান দিয়ে কিছুটা সামনে গিয়েছেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে লোকজন ওই সময় ছিল না, তবে যিনি দোকানদার উনি ছিলেন। দোকান বন্ধ করতে তার আরও বেশ কিছুটা সময় লাগবে। তো ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ভাই, এই কালভার্টের উপর দেখি একটা লাশ, এই লাশের কি পরিবার পরিজন নাই, লোকজন নাই, কালভার্টের উপর রেখে চলে গেছে, চলেন তো ভাই লোকজন নিয়ে যাই, এই লাশটার একটা সুরাহা করি। তখন ওই দোকানদার চমকে উঠেছেন, কি বলেন ভাই, আপনি কালভার্টের উপরে লাশ দেখছেন? তখন বলে হ্যাঁ। তখন ওই দোকানদার বলছে, ভাই আপনাদের কোনো ক্ষতি টতি করে নাই তো? তখন উনি বলতেছেন যে ক্ষতি করবে কেন, আমরা দুইজন মানুষ আছি, আমরা দুইজনই তো দেখলাম যে খাটের উপর লাশ শোয়ানো। তখন ওই দোকানদার বলছে, ভাই তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর দেরি করেন না, আপনার বড় বাচ্চা বেঁচে গেছেন, দ্রুত বাড়িতে যান। ওনারা তো বুঝতে পারতেছে না ঘটনাটা কি। তখন ওই লোকটাকে বলছেন, ভাই একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, কেন এমনটা বলতেছেন? তখন ওই দোকানদার বলতেছেন, ওই কালভার্টটা যেই জায়গাটাতে, ওখানে খুবই ভয়ঙ্কর শ্রেণীর কিছু পিশাচ জিন বসবাস করে। তারা অনেক সময় বিভিন্ন মানুষকে বড় ধরনের বিপদে ফেলেছে, অনেকে তো ভয় পেয়ে মারাই গেছে। আপনারা তো আল্লাহর রহমতে ভয় পান নাই, ওখান থেকে চলে আসছেন, কিছুই মনে করেন নাই, আপনাদের ভাগ্য আসলেই ভালো, দ্রুত বাসায় চলে যান। এই কথা শোনার পর তখন ওনারা একটু একটু ভয় পাচ্ছেন। তারপরে কি আর করা, বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর ওই ননদের মেয়ের যিনি হাজবেন্ড, উনি হাত মুখ না ধুয়েই রুমে চলে গেছেন, ফ্রেশও হন নাই, ক্লান্ত ছিলেন, সারাদিন দৌড়ঝাঁপ করেছেন। তো ওই সময় কিন্তু এই যে নবজাতক শিশু, তার বয়স ছিল মাত্র 4 দিন। এরপরেই ওই রাত থেকেই মূলত কিছুটা সমস্যা শুরু হয়। বাচ্চা ওই রাতে একটু কান্নাকাটি করে, তবে সেটা যে খুব বেশি এটাও বলা যাবে না। পরের দিন থেকেই মূলত সমস্যাটা শুরু হয়। বাচ্চা কান্নাকাটি করে, খিঁচুনি দেয়। তো বিষয়টা শুরুর দিকে একটু স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ শুরুতে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে বাচ্চাকে তারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তো ওই রাতে যখন ওনারা ঘুমিয়েছেন, তো ঘুমের সময় দেখা যাচ্ছে যে ওই ভাই, ওই দিনও তো উনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, শুয়ে পড়েছেন। তো বাচ্চার মা যিনি, অর্থাৎ এই সুমিয়াপুর ননদের মেয়ে যিনি, উনি তো বাচ্চার চিন্তা করতেছেন, ঘুম আসে না, তার একটু ঘুম ঘুম ভাব আসে, আবার বাচ্চা নড়াচড়া করে। তো উনি একটা পর্যায়ে দেখতে পান বাচ্চাটা এমনভাবে নড়াচড়া করছে, মোচড়ামোচড়ি করছে, সাপকে যদি আঘাত করা হয় কিভাবে শরীরটাকে সাপ মোচড়াতে থাকে, মনে হচ্ছে ওভাবে মোচড়াচ্ছে, আর চোখ উল্টে যাচ্ছে, চোখ উপরের দিকে তুলে ফেলতেছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো উনি তখন তার হাজব্যান্ডকে ডাকতে যাই, ওঠো তো, দেখো তো বাচ্চাটার এমন অবস্থা হচ্ছে কেন। উনি তো উঠছেন, উঠে দেখেন আসলেই তো বাচ্চার এই সমস্যা। তখন উনি যেটা করেছেন সেটা হচ্ছে দ্রুত বাইকটা বের করছেন। তো বাইকে
তেল পর্যাপ্ত আছে, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তখন এই ওনার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন। তবে বাচ্চার মা, যার নাম হচ্ছে শিলা, তাকে কিন্তু নেন নাই। ওই রাতের বেলা তাকে আর নেন নাই। মূলত আর একজন পুরুষ সদস্যকে নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যেই পথ দিয়ে যাবেন, আল্লাহর কি ইচ্ছা, ওই পথ যেটা, এই পথটাতে আবার পড়েছে ওই কালভার্টটা। ওই কালভার্টের ওখানে যখনই বাচ্চাকে নিয়ে আসেন, হঠাৎ করে ওই কালভার্টের উপরে ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে যায়। বাইকে কিন্তু তেল ছিল। ওই সময় এদিকে বাইক বন্ধ, কালভার্টের উপরে আসছেন। গত রাত্রেই তো এই কালভার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। তখন এই বিষয়টা মনে পড়ে যায়, এখানে দাঁড়ানো যাবে না। এই চিন্তা করে ওই যিনি বাইক চালাচ্ছিলেন আর কি, বাচ্চার বাবা, উনি বললেন যে, পিছনে যিনি ছিলেন আর কি, তাকে বললেন তুমি বাচ্চাটাকে কোলে নাও, আমি বাইকটা ঠেলতে থাকি যত দূর আগানো যায়। বাইকটা যখন ঠেলতে ঠেলতে ওই কালভার্টের নিচে নামিয়ে আনছেন, কি মনে করে উনি বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। ওনারা তো অবাক। এদিকে বাচ্চাটা কিন্তু ছটফট করছে। এরপর ওনারা যত দ্রুত সম্ভব ওনারা একটা হসপিটালে চলে আসেন। তবে হসপিটালে আসার পর দেখা গেল বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। ডাক্তার চেক করে দেখতে পেলেন বাচ্চাটা আরও আগেই মারা গেছে। বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র কয়েকদিনের বাচ্চা, ফুটফুটে একটা ছেলে সন্তান এভাবে মারা গেল। কেন মারা গেল ডাক্তারও কোনো বুঝতে পারে নাই, আসলে কোন রোগের কারণে এটা হয়েছে, কোনো আলামতই বুঝতে পারে নাই। বাচ্চাটাকে দাফন কাফন করা হয়। কয়েকদিন পর একজন হুজুরকে নিয়ে আসা হয়। ঘটনাটা কি, কেনই বাচ্চাটা এভাবে মারা গেল? তখন হুজুর একটু সময় নেন। সময় নেবার পর এরপর বলতে একদিন পরে আসছেন, এসে বেশ কিছু রহস্যময় তথ্য দেন, যে তথ্যগুলো আসলে তাদেরও জানা ছিল না। হুজুর বলেন, ওই রাতে যখন বাচ্চার বাবা বাইক নিয়ে ফিরছিলেন, তখন এই যে লাশের খাটিয়াটা দেখতে পেয়েছিলেন, মূলত এরা ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল। উনি ওইখান থেকে বাড়িতে চলে আসার পর হাত মুখ ধোন নাই। যেহেতু ওনারা ভয় পান নাই, ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে তার সাথে সাথে বাড়িতে চলে আসে। আর হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে বাড়িতে উনি চলে আসেন। চলে আসার পর এই নবজাতক শিশু, তখনও তো ওই ঘরটা আতুর ঘর আর কি বলতে হবে, তার পাশে শুয়ে পড়েছেন। আর তখনই ওই পিশাচটা ওই বাচ্চার পিছু নিয়েছে, বাচ্চার সাথে লেগে গেছে। ওই পিশাচটা নাকি ওই বাড়িতে আসার পর দেখে আর একটা পিশাচ ওই বাচ্চার কাছে বসে আছে। তখন নাকি ওই পিশাচকে বলছে, এই তুই এখানে কেন? তখন নাকি ওই পিশাচটা আবার সদ্য আসা পিশাচকে বলেছে যে, এই বাচ্চার জন্মের পর থেকেই আমি ওর পিছু নিছি। ও হসপিটালের যেই রুমে ভর্তি ছিল বাচ্চার মা এবং বাচ্চা, ওই রুমের পাশেই আমি থাকতাম। ওখান থেকে ওই বাচ্চাটার দিকে নজর দিছি, ওই বাচ্চাটাকে তো আমি মারবই। তখন নাকি ওই পিশাচ বলেছে, ঠিক আছে, আমিও মারার জন্য আসছি, আমরা দুইজন মিলে মারব। এদিকে ঘটেছে আর একটা ঘটনা। সেটা হচ্ছে, ওই বাড়িতে নাকি দুইজন জিন থাকতো। এই দুইজন জিন এই বাড়ি পাহারা দিত, মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করতে তাদের সাধ্য অনুযায়ী। এটা আবার ওই বাড়ির লোকজন জানতো না। হুজুর এই কাজটা যখন শুরু করেছেন তখন জানতে পেরেছেন, মানে তথ্য নিয়ে শুরু করেছেন তখন জানতে পেরেছেন। হুজুর ওই জিনটাকে হাজির করেছিলেন। সেই জিন হাজির হওয়ার পর অদ্ভুত একটা তথ্য দেয়। তা হচ্ছে যে, যেই রাতে ওই বাচ্চার বাবা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরেছে, হঠাৎ করে নাকি ওই জিনের এক আত্মীয় এসে খবর দেয় ওই জিনের বাচ্চাকে কে বা কারা অপহরণ করেছে। তখন নিজের বাচ্চাকে উদ্ধার করার জন্য সে চলে যায়। আর সে যাওয়ার সময় ওই সাথে যে আর একটা জিন ছিল তাকেও নিয়ে যায়। এখন তো বাড়ি ফাঁকা, এই সুযোগে এরা চলে আসছে। এদিকে ওই জিনের বাচ্চাকে অপহরণ করেছে, তার এই অপহৃত বাচ্চাকে উদ্ধার করতে সময় লেগে গেছে। পরে বোঝা গেল এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই কারণে নাটক বলছি যে, এই জিনের বাচ্চাটাকে অপহরণ করে এমন একটা জায়গায় রেখেছে, খুঁজতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওই জিনও বুঝতে পারবে না এই কাজটা কে করেছে। সে তার বাচ্চাকে খোঁজার জন্য চলে গেছে ওই বাড়ি ছেড়ে। আর ওই বাড়ি থেকে সে যতটুকু দূরে গেছে,
মোটামুটি তার আসতে সময় লাগতো না, কিন্তু ওই বাড়িতে সে তো আর বন্দি না যে যেতে পারবে না। আর ওই বাড়ির লোকজনও তো জানে না, সে নিজের থেকেই কোনো কারণে এই বাড়ির লোকদেরকে পাহারা দিয়ে রাখে, ওই বাড়ি পাহারা দিয়ে রাখে। যেহেতু তার নিজের বাচ্চা অপহৃত হয়েছে, তাকে তো উদ্ধার করতেই হবে। এই জন্য সে ওই সময়ের জন্য যখন চলে গিয়েছে, তখন হচ্ছে এই দুই জিন তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। মূলত এরা কারসাজি করেই এই কাজটি করেছে। মাঝখান থেকে এই বাচ্চাকে এই দুটো জিন হত্যা করেছে। আর যারা পাহারা দিত, এরা এই দুই জিনের একটা ফাঁদে পড়ে ওই সময়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাটা তো মারা গেল। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপাত দৃষ্টিতে এ পর্যন্ত হলেও এই ঘটনা থেকে শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরেই আমাদেরকে কিন্তু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ভালো করে পরিচ্ছন্ন হতে হবে। সম্ভব হলে আমরা অবশ্যই অজু করে নিব। যদি মনে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছি, মাঠ ঘাট, কবরস্থান, শ্মশান, তাহলে আমরা বাড়িতে ফিরে এসে গোসল করে নেবার চেষ্টা করব অবশ্যই। এরপর গোসলের সময় অবশ্যই গোসলের যে ফরজগুলো রয়েছে সেগুলো আদায় করব, আমরা অজু করব, তারপরে গিয়ে আমরা বাচ্চাকে ধরব। যেহেতু নবজাতক শিশুর কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টা পর্যন্ত আমরা আতুর ঘর বলে থাকি। ওই সময় কিন্তু অনায়াসেই কোনো দুষ্ট জিনেরা ওই বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। মূলত এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য। যে কোনোভাবেই হোক, দুটো জিনের উদ্দেশ্য একটা সময় এসে এক হয়ে যায়, তাই তারা সেই কাজটি করে ফেলেছে। আর অনায়াসেই যেন বাচ্চাটাকে মেরে ফেলা যায়, এই জন্য তারা একটা নাটক সাজিয়েছিল, যাতে করে ওই ফাঁদে পড়ে পাহারাদার জিনগুলো তারা এখান থেকে কিছু সময়ের জন্য চলে যায়, এবং হয়েছিল তাই। এই জন্য বলি প্রিয় লিসেনার্স, আমরা বাইরে থেকে যখন আসব, আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দুটো কাজ হবে। এক হচ্ছে বাইরে থেকে আসা জীবাণুগুলো ঘরের অন্যদেরকে আক্রমণ করতে পারবে না, সেই সাথে বাইরে থেকে আসা দুষ্টু জিনগুলো আর বাড়ির সদস্যদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ বকুল হোসেন। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারে। ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভয়ের ঘটনা আমরা কিন্তু থার্সডে নাইটের 182তম এপিসোডে প্রচার করেছিলাম। এরই ধারাবাহিকতায় ওনার বাবার সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সাল 1993 কি 94, এক্স্যাক্ট সালটা আসলে ওনার বাবা বলতে পারেননি। ওনার বাবা তখন সবে মাত্র বিয়ে করেছেন। ওই সময় তো আসলে ওনারাই সাল তারিখ ওভাবে মনে রাখতেন না। ওনার বাবা কিন্তু ছোটবেলা থেকেই মহিষের গাড়ি চালাতেন। মাঠের কৃষি কাজ থেকে শুরু করে নিয়ে নদীতে মাছ ধরা সব কাজেই ওনার বাবা ছিলেন বেশ পটু। তবে ছোটবেলা থেকে ওনার বাবার একটা বদভ্যাস ছিল। ছোটবেলা থেকেই ওনার বাবা বিড়ি খেতে খুবই ভালোবাসতেন, তাই সব সময় ওনার কাছে বিড়ির একটা প্যাকেট আর একটা ম্যাচ সাথেই থাকতো। এই বকুল ভাইদের বাড়ির পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে ছোট হিসনা নদী। নদীর ওপারে মাঠ। একদিন ওই মাঠে ওনার বাবা কাজ করতে গিয়েছেন। যখন গিয়েছেন তখন দুপুরবেলার দিকে আর কি। ওনার বাবা কাজ করছিলেন মূলত ওনাদের সবজির জমিতে, আপন মনে কাজ করছেন। ওনাদের জমি থেকে একটু দূরেই কাজ করছিলেন ওনাদেরই এলাকার এক দাদা, তার নাম হচ্ছে জানু ফকির। এই জানু ফকিরকে আবার এই বকুল ভাইয়ের বাবা চাচা বলে সম্বোধন করতেন। এদিকে যখন বকুল ভাইয়ের বাবা কাজ করছেন, একটা সময় এই জানু ফকির দাদা এসে বলেন যে, এই নিজামুল, আমার ঘাসের বোঝাটা একটু পরে এসে মাথায় তুলে দিও তো বাবু। বকুল ভাইয়ের বাবার নাম নিজামুল ছিল আর কি। তো এ কথা শোনার পর বকুল ভাইয়ের বাবা উনি উত্তর দিলেন, ঠিক আছে চাচা, আপনি যান, আমি একটু পরে আসছি আপনার কাছে। তো এই কথা শোনার পর দাদা তার জমিতে চলে গেলেন। বকুল ভাইয়ের বাবাও তার কাজে মন দিলেন।
তো ওনার বাবা কাজে এতটাই আসলে মনোনিবেশ করেছিলেন যে কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে সেটা উনি বুঝতেও পারেননি। মাগরিবের আজান যখন দিয়ে দিয়েছে তখন উনি বুঝতে পারেন যে সন্ধ্যা তো হয়ে গেছে। তখনও ওনার কিছুটা কাজ বাকি ছিল। এই কারণে বকুল ভাইয়ের বাবা চিন্তা করলেন আর মাত্র 10টা মিনিট কাজ করলেই তো কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ করে জানু চাচাকে তার ঘাসের বোঝা তুলে দিয়ে একসাথে বাড়িতে যাব দুজন মিলে। তো যেভাবে সেই কাজ। মিনিট 10 পর কাজ শেষ হয়ে গেল বকুল ভাইয়ের বাবার। কাজ সেরে উঠে পড়লেন, তখন কিন্তু চারদিকে অন্ধকার হয়ে গেছে। বলে রাখা ভালো, সেই সময়ে ওনাদের মাঠে অনেক তামাকের চাষ হতো। তামাকের গাছগুলো ওই সময়, অর্থাৎ ওই যে সময়টাতে উনি কাজ করছিলেন, মোটামুটি বেশ লম্বা হয়ে গেছে। বকুল ভাইয়ের বাবা জানু দাদাকে দূর থেকে উচ্চস্বরে ডাক দিয়ে বলেন, চাচা আছেন? কোন দিকে আপনি? বলতে না বলতেই উত্তর এলো, এই যে ও নিজামুল, এইদিকে গো, এদিকে আসো, এদিকে আসো। তো শব্দের উৎস ধরে বকুল ভাইয়ের বাবা সেদিকে যেতে থাকেন। তো ওই জমিতে গিয়ে দেখেন জানু দাদা তার জমিতে নাই। জানু দাদার জমি কিন্তু বকুল ভাইয়ের বাবা চিনতেন। তখন বকুল ভাইয়ের বাবা চিন্তা করেন আশেপাশের কোনো জমিতে গেল কি না। তখন আবার উনি আসলে বলে উঠলেন যে, ও চাচা কই আপনি? তখন জানু দাদার জমি থেকে একটা দূরের জমি থেকে উত্তর আসলো, ও নিজামুল, এখানে আসো, এখানে আসো, আমি এখানে। এদিকে অন্ধকারে তো উনি দেখতে পাচ্ছেন না, শুধু শব্দ শুনতে পাচ্ছেন। ওই শব্দের উৎস ধরে আবার ওইখানে গিয়েছেন। ওখানে যাবার পর এই জানু ফকির দাদাকে তো বকুল ভাইয়ের বাবা খুঁজে পাচ্ছেন না। ওই দিকের জমিতেও তো তিনি নাই। তখন আবার ওখান থেকে ডাক দিলেন, ও চাচা আপনি কোথায়? তখন আবার উত্তর এলো, ও নিজামুল, এই যে এদিকে আসো, এদিকে আসো। এ কথা শোনার পর উনি আবার ওদিকে এগিয়ে গিয়েছেন। ওদিকে যাওয়ার পর আবারও দেখেন না। তখন আবার বকুল ভাইয়ের বাবা বলছেন যে, ও চাচা আপনি কোথায়? তখন আবার উত্তর আসে, এই যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এই যে আরেকটু এদিকে এসো, আরেকটু এদিকে এসো। এদিকে বকুল ভাইয়ের বাবা তো ওই জানু ফকির দাদাকে দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন হয়তো বা এই জানু ফকির দাদা উনি দেখতে পাচ্ছেন এনাকে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। এরপর ওই শব্দ ধরে যখন আরেকটু এগিয়েছেন তখন উনি নিজেকে আবিষ্কার করেন একটা বাঁশঝাড়ের কাছে, অর্থাৎ ওই জমির একদম শেষ দিকে একটা বাঁশঝাড় রয়েছে ওইখানে। তখন আবার চিৎকার করেন যে, ও চাচা কোথায় আপনি? আপনাকে তো খুঁজে পাচ্ছি না। তখন আবার উত্তর আসে, ও নিজামুল, এই যে বাঁশঝাড়ের ভিতরে আসো, আমি এখানে। এই কথা যখন বলেছে তখন এই বকুল ভাইয়ের বাবার মাথায় একটা চিন্তা হঠাৎ করে উদিত হয়। সেটা হচ্ছে, আচ্ছা এই ঘাসের বোঝা যদি মাথায় তুলে দিতে হবে, এই বোঝা নিয়ে উনি ওনার জমি থেকে এত দূর এসে বাঁশঝাড়ের ভিতরে গেছে কিভাবে? তাহলে তো বোঝা ছোটই, আর এই বোঝা তুলে দেওয়ার জন্য তো আমার এখানে আসার প্রয়োজন নাই। আর জানু ফকির উনি তো কখনোই এত দূরে আসবেন না। আমার আসতে দেরি হলে উনি তো ডাকও দিতে পারতেন, তাও তো ডাক দেন নাই। সুতরাং এটা তো জানু ফকির না। তখন বুঝতে পারলেন বড় টাইপের একটা পিশাচের খপ্পরে পড়ে গেছেন। উনি সাথে সাথে ওনার কোমরে গুজে থাকা বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি ধরিয়ে নিলেন। এরপর বিড়ি টানতে টানতে উল্টো দিকে ঘুরে উনি ওনার জমির দিকে যেতে থাকলেন। উনি ওনার জমি ক্রস করে যখন নদীও পার হয়েছেন, নদী পার হবার পর আবার একটা আম বাগান পড়ে। ওই আম বাগানে ঢুকবেন ভাব এমন সময় পেছন থেকে শব্দ আসে, বেঁচে গেলি রে, বেঁচে গেলি। তুই যদি আজকে বাঁশ বাগানের মধ্যে একবার ঢুকতি, দেখতি তোকে কি করতাম। এই কথা শোনার পর এই বকুল ভাইয়ের বাবা বুঝতে পারলেন এই দুষ্টু অশরীরীটার দৌড় এই আম বাগান পর্যন্তই, ওর এলাকা শেষ। তা না হলে এই আম বাগানের মধ্যেও ঢুকে পড়তো। তো এই যে আম বাগানের কথা বললাম, 182তম এপিসোডে এই আম বাগানেই কিন্তু এই বকুল ভাইয়ের বাবার সাথে ঘটনাটি ঘটেছিল। তো যাই হোক, ওনার বাবা বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ওনার মায়ের কাছে সব কিছু খুলে বলেন কী কী হয়েছে তার সাথে। এ কথা শোনার পর বকুল ভাইয়ের মা তাকে গোসল করতে বলেন। তারপর বকুল ভাইয়ের যিনি দাদা, উনি তো শুনেছিলেন, দাদা ঝাড়ফুঁক করে দেন। এর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয়নি।
এদিকে বকুল ভাইয়ের বাবা উনি ক্ষিপ্ত হন এই জানু ফকির ওনার উপরে, যে এই লোকটা যে চলে আসবে আমাকে একটু বলবেও না, আমি না হয় তার কোনো খোঁজখবর নিতে পারিনি, কাজে মনোনিবেশ করেছিলাম, প্রয়োজনটা তো তার, সে আমাকে একবার ডাক দিত, আমাকে কোনো কিছু না বলে সে চলে আসলো। সে রাগে গজগজ করতে করতে গিয়েছেন এই জানু ফকির দাদার বাড়িতে। গিয়ে দেখেন কুপির আলোতে এই জানু ফকির দাদা একটা ধারালো জিনিস দিয়ে ঘাস কাটছেন, টুকরো টুকরো করে গরু ছাগলকে খেতে দিবেন। এরকম আরামসে ঘাস কাটতে দেখে এই বকুল ভাইয়ের বাবার মেজাজ হয়ে যায় ভীষণ গরম। উনি তো ইচ্ছা মতো বকাঝকা শুরু করলেন যে আপনি এরকম একটা কাজ করলেন, আপনি আমাকে একটু ডাকও দিলেন না। এদিকে এই জানু ফকির দাদা উনি আর কিছুই বলেন না, আসলে ওনারও ভুল হয়েছে, উনি চিন্তা করছেন যে ছেলেটা কাজ করতেছে, দেখি আমি মাথায় একাই উঠাইতে পারলে আর ওকে আর ডাকবো না, ওর আর কষ্ট দিব না। তো ওই চিন্তা করে উনি আসলে চলে আসছিলেন। উনি তো নিজেও বুঝতে পারেন নাই যে এরকম একটা ঘটনার মুখোমুখি এই বকুল ভাইয়ের বাবা হবেন আর কি। তো যাই হোক, ওখানে অনেক বকাঝকা করে উনি তো বাড়িতে চলে আসেন। তবে এই ঘটনার প্রেক্ষাপটে ওনার কোনো জ্বর বা কোনো অসুখ এটা হয়নি। এই ঘটনাটার এখানেই সমাপ্তি। প্রিয় লিসেনার্স, এরকম গ্রামগঞ্জে মাঠের মধ্যে অশরীরী ডাক, এটা কিন্তু আসলে অতি সাধারণ বিষয় আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হলো। যার সাথে ঘটনা ঘটে উনি আসলে বুঝতে পারেন যে ঘটনার যে ভয়াবহতা এটা কত মারাত্মক। যদি বকুল ভাইয়ের বাবা ভুল করে হলেও ওই বাসার মধ্যে ঢুকে পড়তেন তাহলে কী অবস্থা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রক্ষা করেছেন, কারণ ওই সময়ে ওনার মাথায় ওই জিনিসটা আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন, যার কারণে চিন্তা করতে পেরেছেন। উনি ওই পিশাচের মায়াজালে আবদ্ধ হননি, বেঁচে গিয়েছিলেন। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ আসলে বিপদে ফেলতে পারে না, এবারও তার প্রমাণ হলো। তো যাই হোক, এই ঘটনার পর রাত করে কখনোই মাঠে আর থাকেননি বকুল ভাইয়ের বাবা। ধন্যবাদ জানাচ্ছি বকুল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, তাকে দীর্ঘায়ু দান করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের পঞ্চম ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম পারভেজ শেখ। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এরিয়াতে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। ওনার দাদাবাড়ি বরিশালের কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামে। এই ঘটনাটি উনি ওনার দাদা বাড়িতে থাকাকালে ঘটেছিল। মূলত বেড়াতে গিয়েছিলেন একটা ছুটিতে, তখন ঘটেছিল। গরমের ছুটিতে উনি ওনার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো সেখানে ওনার মেজো চাচার ছেলে, বড় চাচার ছেলে যারা আছেন তাদের সাথে অনেক মজা, হাসি তামাশা এগুলো করে দিন কাটাচ্ছেন। একদিন সন্ধ্যার পর একটা চায়ের দোকানে গল্প করতে করতে একটি ব্যাপারে কথা ওঠে। ওনাদের ওখানে একটা বিল রয়েছে, ওই বিলে ট্যাটা দিয়ে কে কত মাছ ধরতে পারে। এই পারভেজ শেখ ভাই ওনার কিন্তু ট্যাটা দিয়ে মাছ শিকারে দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে। উনি চ্যালেঞ্জ দিয়ে বসেন যে ওনার সাথে ট্যাটা দিয়ে মাছ শিকার করে কেউ পারবে না। ওনার এই আত্মবিশ্বাসের কারণটা হচ্ছে উনি ট্যাটা দিয়ে মাছ শিকারে এতটাই পারদর্শী হয়েছিলেন যে উনি চিন্তাই করে নিয়েছিলেন যে ওনার সাথে মাছ ধরে কেউই পারবে না। কারণ এই বিষয়ে আসলে মাছ শিকারে ওনার ছোটোবেলা থেকে অভিজ্ঞতা ছিল। ওনার মধ্যে এরকম অভিজ্ঞতা আসলে কারো ছিল না বলেই পারভেজ শেখ ভাইয়ের ধারণা ছিল। সিদ্ধান্ত হলো ওখান থেকেই যে ওনার চাচাতো 3 ভাই মাছ ধরতে যাবে, সাথে পারভেজ শেখ ভাই যাবে, কে কত বেশি মাছ পায় দেখা যাবে। রাত 12টার পর ওনারা বের হয়ে ওই বিলে চলে যাবেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করে অবশেষে রাত 12টা কি 1টার দিকে ওনারা বের হয়ে গেছেন। সবার হাতে টর্চ লাইট দিয়ে দেখবেন যে মাছ কোথায় আছে, ওটা দিয়ে মাছের অবস্থান শনাক্ত করে বাস ট্যাটা চালিয়ে দেবেন। ওনারা এক সাইড থেকে মাছ ধরতে শুরু করেছেন। মাছ ধরতে ধরতে
এই পারভেজ শেখ ভাই উনি একটু দূরে চলে গিয়েছেন। দেখা যাচ্ছে যে ওনার সাথে অন্য যে চাচাতো ভাইরা ছিল তারাও একটু দূরে চলে গিয়েছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ট্যাটা দিয়ে মাছ শিকার করার সময় এই মাছগুলো কোথায় রাখবেন, এই রাখার জন্য দুটো ব্যাগ নিয়েছিলেন। আমরা বাজারে যেই ব্যাগগুলো নিয়ে যাই, দেখা যাচ্ছে বাজার করার পর ওই ব্যাগের একটা জায়গায় কিন্তু আমরা হাত দিয়ে ধরে রাখি, অর্থাৎ ওই ব্যাগের দুটো সাইড থাকে, দুটো সাইডের ভেতর দিয়ে কিন্তু হাত ঢোকানো যায়। তখন ওই দুটো সাইড এক করে আমরা এক হাত দিয়ে বাজারের ব্যাগটা কিন্তু ধরে রাখি। ওই বাজারের ব্যাগটা যখন ধরি তখন কিন্তু অনায়াসে আমরা হাত দিয়ে বাজারের ব্যাগটা আমরা নিয়ে আসতে পারি। কিন্তু মাছ ধরার সময় যেটা হয় সেটা হচ্ছে উনি বাজারের ব্যাগ যেটা, সেটা ওই যে হাত দিয়ে ধরার যে জায়গাটা, দুটো পয়েন্ট থাকে আর কি, ওই দুটো পয়েন্টের ভেতর দিয়েই গামছার এক মাথা ঢুকিয়ে দিয়েছেন। ওনার কোমরের ডান পাশে একটা বাজারের ব্যাগ, বাম পাশে আর একটা বাজারের ব্যাগ, দুটো নিয়েছেন। যেটাই সুবিধা হয় ওটাতে রাখবেন আর কি। তো ওই যে দুটো হাতলের মতো জায়গা থাকে, ওই দুই দিক দিয়েই উনি গামছা ঢুকিয়ে কোমরের সাথে খুব শক্তভাবে প্যাচ দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যাতে করে কোনোভাবেই বাজারের ব্যাগ কোমর থেকে খুলে না পড়ে যায়। ওনার মতো করে ওনার অন্য চাচাতো ভাই যারা ছিলেন তারাও একই রকমভাবে মাছ ধরে যাচ্ছেন, মাছ পাচ্ছেন, ব্যাগের মধ্যে রাখেন, কখনো ডানেরটায় রাখেন, কখনো দেখা যাচ্ছে যে বাইরটা রাখেন, মানে রাখতে যখন যেটা সুবিধা হয় আর কি। তো এভাবে ওনারা মাছ ধরছিলেন। দেখা যাচ্ছে যে ওই সময় রুই মাছের পোনা, তেলাপিয়া, তারপর টাকি মাছ, এগুলোই বেশি পাওয়া যাচ্ছিল আর কি। এদিকে উনি মাছ ধরতে 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 কখন যে অনেকটা দূরে চলে আসছেন এটা উনি খেয়াল করেননি। তবে যখন খেয়াল করেছেন তখন যে আবার ওনার চাচাতো ভাইদের কাছে চলে আসবেন এটা উনি চিন্তা করেননি। উনি আবার দূর থেকে বলছেন, এই আমি এদিকে আসি, তোরা মাছ ধর। ওনার চিন্তা ছিল যেহেতু চ্যালেঞ্জ দিয়ে আসছেন, একসাথে থাকলে তো মাছ কম পাবেন, এই চিন্তা করে উনি একটু সাইডে গিয়েছেন যাতে করে মাছ একটু বেশি পাওয়া যায়। তো উনি ওই সাইড দিয়ে যেতে 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 ওই সাইডে একটা কালী মন্দির আছে, ওই দিকটাতে চলে গিয়েছেন। এটা অবশ্য উনি তখনও খেয়াল করেননি। ওই কালী মন্দিরের ওই সাইডটাতে যখন গিয়েছেন তখন কিন্তু উনি ওনার চাচাতো ভাইদের থেকে অনেকটা দূরেই চলে আসছেন। তখন উনি দেখতে পান বড় একটা বাইম মাছ, এটা কিলবিল করে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, তবে ধীর গতিতে। উনি ওই মাছটাকে টার্গেট করে মেরেছেন তার ট্যাটাটা লেগে গিয়েছে ওই মাছে। এরপর উনি যখন ট্যাটাটা সামনের দিকে নিয়ে আসছেন, ওই মাছটা ছুটিয়ে ওনার কোমরে থাকা ব্যাগের ভিতরে রাখবেন, তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওনার কোমরে থাকা ব্যাগ আর নেই, দুটো ব্যাগের মধ্যেই মাছ ছিল। এর আগে যে মাছগুলো উনি পেয়েছেন সেগুলো রেখেছেন, ব্যাগ নাই। এটা কিভাবে সম্ভব? কোমরে কিন্তু গামছাটা ঠিকই রয়েছে, গামছাটা যদি খুলে যেত তাহলে না হয় ব্যাগটা পড়ে যেত। উনি এবার আরও একটা বিষয় খেয়াল করেন, ওই যে ব্যাগের যেই হ্যান্ডেলের মতো জায়গাটা রয়েছে, যে জায়গাটার ভেতর দিয়ে উনি গামছার এক মাথা ঢুকিয়ে দিয়েছিলেন, অর্থাৎ বাজার করার সময় আমরা যেই অংশটায় হাত ধরি, মানে হাত দিয়ে ধরে রাখি আর কি, বাজারের ব্যাগের যেই অংশটায়, ওই যেই পয়েন্টটা, ওই পয়েন্টটা ঠিকই গামছার সাথে লেগে রয়েছে। মনে হচ্ছে বাজারের ব্যাগটা এমনভাবে কেউ হ্যাচকা টান দিয়েছে, ওখান থেকে বাজারের ব্যাগটা ছিঁড়ে চলে গেছে। দুটো বাজারের ব্যাগই একই অবস্থা, একটাতে মাছ বেশি ছিল আর একটায় কম ছিল বা ছিলই না, কিন্তু দুটোরই একই অবস্থা। উনি চিন্তা করলেন এত জোরে হ্যাচকা টান যে দিল আমি একদমই টের পেলাম না, এরকম হ্যাচকা টানে তো গামছার যে গিট এটাই খুলে যাবার কথা, কিন্তু না, আমি একদমই টের পেলাম না, এটা কিভাবে সম্ভব? উনি মনে মনে অনেক ভয় পেয়ে যান। এবার উনি চাচাতো ভাইদেরকে ডাকতে থাকেন। এক চাচাতো ভাইয়ের নাম ছিল রকি, আর একজনের নাম ইব্রাহিম, তো তাদেরকে ডাকছেন। এদিকে ওরাও দূর থেকে উত্তর নিচ্ছে, এই যে একজন ডাকছে আরেকজন উত্তর নিচ্ছে, এইভাবে আস্তে আস্তে সবাই একত্রে চলে আসে। তো ওনারা যখন একত্রে চলে আসছেন, তবে আসার কিছুটা আগেই ওই বিলের একটা সাইডে যেখানে মোটামুটি একটু ডাঙা রয়েছে, অর্থাৎ ওখানে পানি নাই, ওখানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন। উনি ওখানে দেখতে পান যে ওনার মাছের একটা ব্যাগ, যেই ব্যাগটা ফাঁকা ছিল ওটার উনি পান নাই, কিন্তু যেই ব্যাগটায় মাছ ছিল ওই ব্যাগটাই ওখানে পড়ে আছে। উনি দেখতে পান যে ব্যাগটা ফোলা, তার মানে ওর ভিতরে মাছ আছে। উনি ওই ব্যাগের কাছে যান,
গিয়ে ওই ব্যাগের ভেতরে যখন টর্চ লাইট মেরেছেন তখন দেখেন অদ্ভুত এক দৃশ্য। ওই ব্যাগের মধ্যে যতগুলো মাছ উনি রেখেছিলেন সবগুলো মাছেরই মাথা নাই। মনে হচ্ছে কেউ কামড় দিয়ে মাথাগুলো ছিঁড়ে বডিটা রেখে দিয়েছে। এটা দেখে তো উনি অনেক ভয় পেয়ে যান। তখন ওনার ট্যাটার সাথে লেগে থাকা ওই যেই মাছটা ছিল সেটা দ্রুত খুলে ওই ব্যাগের মধ্যে রেখে উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই চাচাতো ভাইরা যেখানে ছিল ওখানে চলে যান। তো ওই সময় অবশ্য এই ব্যাপারে তাদেরকে কিছু বলেননি উনি। তখন বলেন যে আমার শরীরটা ভালো লাগছে না রে, তোরা মাছ ধর, আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন ওরা বলে যে আরে চ্যালেঞ্জ দিয়ে আসলাম, এখন আমরা যদি ধরি তোরা না ধরিস বিষয়টা কেমন হয়। তখন উনি এবার বলেন যে না ঠিক আছে ধরে নে, তোরা জিতে গেছিস, আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমি আর মাছ ধরতে পারতেছি না। তখন ওনার চাচাতো ভাইরা বলে আচ্ছা ঠিক আছে আমরা আরও কিছুক্ষণ ধরি, তুই বাড়িতে যা। উনি তো বাড়িতে চলে আসছেন, কাউকে ওই সময় ডাকেন নাই। যে মাছগুলোর মাথা খেয়ে ফেলেছিল একটা বাদে আর কি, যে মাছটা উনি পরে ধরেছিলেন ওটা তো আর মাথা খেতে পারেনি। তো ওই মাছগুলো উনি কেটে পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে উনি আর দাঁড়াতেই পারছেন না, শরীরে এমন জ্বর আর শরীরটা এমন ভারী হয়ে গেছে। তবুও উনি রাতের এই ঘটনাটা কাউকে বলেননি। বললেই হয়তো বা ওনাকে খুলনা পাঠিয়ে দেবে যে তুই এরকম একটা কাজ করলি, ভূত প্রেতের একটা খপ্পরে পড়ে গেছিস। এই জন্য উনি ওই সময় কাউকে বলেননি। তবে যেহেতু জ্বর এসেছে এই কারণে এই পারভেজ শেখ ভাইয়ের চাচা তাকে বলেন যে তোকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ দেওয়া হয়। তবে আসল ঘটনাটা কিন্তু এখন ঘটবে। সেটা হচ্ছে দুপুরবেলা বাড়িতে চাষ করা লাউ শাক রান্না করা হবে, মাছ দরকার, মাছের সাথে এটা রান্না করলে ভালো হবে। তখন এই পারভেজ শেখ ভাই বলছেন যে আমি তো রাত্রে মাছ ধরছিলাম, এগুলো কেটে ফ্রিজে রেখে দিছি, ফ্রিজ থেকে নিয়ে আসি। তখন বললেন ঠিক আছে যা নিয়ে আয়। উনি ফ্রিজ খুলে অবাক হয়ে যান, যেখানে উনি মাছ রেখেছিলেন কেটে ধুয়ে একটা পলিথিনের মধ্যে করে একটা মাছও নাই। অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব, একটা মাছও নাই, মাছগুলো কোথায় গেল? তো ওনার জ্বর তো তখনও আছে, জ্বর 103-এ উঠে যায়। পরবর্তীতে আবারও ডাক্তারের কাছে নেওয়া হয়। তো ডাক্তার উনি ওষুধ দিয়েছেন, তারপরও কোনো কাজ হয় নাই। তারপরে রাতে যে ঘটনাটা ঘটেছে এটা উনি খুলে বলেন। এরপর মূলত এলাকার মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি একটা রুকিয়া করে দেন, একটা গাঁদা ফুল পরে দিয়েছিলেন আর কি। হুজুর বলেছেন এই ফুলটা সবসময় পকেটে রাখবে, একটা নির্দিষ্ট সময় বলেছেন এই সময় পর্যন্ত পকেটে রাখতে হবে, শুকিয়ে গেলেও পকেটে রাখতে হবে। ওয়াশরুমে যাওয়ার সময় এটা খুলে রাখা, মানে বাইরে রেখে যাওয়া যাবে, গোসলের সময় বাইরে রেখে যাওয়া যাবে, কিন্তু মাটিতে রাখা যাবে না, সবসময় মাটির উপরে রাখতে হবে। আর হুজুর উনি বলে দেন তুমি তো বাবা জানে বেঁচে গেছো, তোমার হাতে তো প্রথমত টর্চ লাইট ছিল, এটা লোহা দিয়ে তৈরি ছিল, আবার হাতে ট্যাটা ছিল, ট্যাটার এক মাথা তো লোহা দিয়ে তৈরি, এই জন্য আল্লাহর রহমতে তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তবে এই ধরনের সমস্যা হলে কি করতে হবে হুজুর একটা বিষয় শিখিয়ে দেন। কেননা উনি কিন্তু যেই মাছটা ধরে নিয়ে এসেছিলেন এই মাছ কিন্তু পরে আর থাকেনি, নিয়ে গেছে। হুজুর বলে দিলেন এই ধরনের কোনো সমস্যা যদি হয়, যদি এরকম কোনো মাছ বা কোনো জিনিস কেউ নিয়ে আসে, জিনেদের নজর পড়ে যায়, যদি এটা এঁটো করে দেয়া যায় তাহলে নাকি ওরা আর এটা নিতে পারে না। এটা কিভাবে? যদি কেউ বিসমিল্লাহ বলে একটু থুতু ছিটিয়ে দেয় তাহলে নাকি ওরা আর এগুলো নিতে পারে না। এগুলো তো পারভেজ শেখ ভাই জানতেন না, উনি তো ওনার মতো করে রেখে দিয়েছিলেন, ওরা ঠিকই ওই মাছ গায়েব করে দিয়েছে। তো এটাই ছিল পারভেজ শেখ ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই ধরনের সমস্যা যদি হয়, কোনো মাছে কামড় দিয়েছে, এই মাছটা নিয়েই তো যাবে, সেক্ষেত্রে কি করতে হবে। তো আমরা এটা শিখে গেলাম এই ঘটনা থেকে। আশা করছি যে রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে আমরা অনেক সতর্কতা অবলম্বন করব আর একত্রে থাকার চেষ্টা করব, আলাদা যেন আমরা না যাই। ধন্যবাদ জানাচ্ছি পারভেজ শেখ ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স,
আমরা কিন্তু আমাদের এবারে থার্সডে নাইটের 190তম এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। আর এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। আর আপনারা তো জানেন অমীমাংসিত রহস্যের সিজন 2 শুরু হয়ে গেছে। আর প্রতি মঙ্গলবার ফেয়ার উইথ টুয়েসডে এপিসোড আমরা শুরু করেছি। দারুণ দারুণ ঘটনা সেখানেও থাকবে। তো চলুন ঘটনা শুরু করে দেই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সিফাত জামান জিয়ন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 9 নং ধারা ইউনিয়নের ধারা বাজারে। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বলে জানিয়েছেন। তো উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার ছোটোবেলার বন্ধু, যার নাম হচ্ছে মোতালেব, তার কাছ থেকে। মোতালেবের এলাকারই একটি মর্মান্তিক ঘটনা এটি। আর ঘটনাটি ঘটেছিল তার গ্রামের বাড়ি নাগলা বাজারের কোনাপাড়া নামক একটি স্থানে। আর ওই এলাকায় একটি ভিটা রয়েছে। স্থানীয়ভাবে এই ভিটাটা জওরা ভিটা নামে পরিচিত। জওরা ভিটা এই নামটা কিভাবে আসলো? ওই ভিটার যিনি মালিক ছিলেন সেই ব্যক্তির নাম ছিল জহুরুল। গ্রামের লোকজন তাকে জওরা বলে ডাকত। এই জওরা ছিল অনেক হতদরিদ্র একজন লোক, যিনি পেশায় ছিলেন একজন জেলে। তার স্ত্রী এবং 4-5 জন সন্তান ছিল। ঠিক কয়টা সন্তান ছিল এটা তার বন্ধু এই মোতালেব উনি বলতে পারেননি, যার কারণে এই জীবন ভাইও ঠিক করে বলতে পারেননি। ঘটনাটির সময়কাল 1975-76 সাল এরকম হতে পারে আর কি, মুক্তিযুদ্ধের পরে। ঘটনা যখন ঘটে আর কি, তখন মূলত ওই এলাকার অবস্থা তো এমন উন্নত ছিল না এখন যেমনটা আছে। আর মোতালেব সে যখন এই ঘটনাটি শুনেছে তখন সে ক্লাস 5-এ পড়তো, আর এখন সে অনার্সে পড়ে। তো এই যে জওরা, উনি যেখানে বসবাস করতেন তার পরিবারকে নিয়ে, সেই জায়গাটা ছিল খুবই নির্জন। আশেপাশে ঘরবাড়ি খুবই কম ছিল। জওরা ভিটা যেহেতু একটু দূরেই ছিল, দূরে একটা নদী ছিল যেটাকে ওনারা কালা গাং নামে ডেকে থাকেন। তো সেখানে জওরা এবং অন্যান্য জেলেরা মাছ ধরতো। এইভাবেই জওরার পরিবার চলতো। তবে জওরা খুবই কষ্টে জীবনযাপন করত, দিন এনে দিন খেত, কোনো সময় সে না খেয়েও থাকতো। এভাবে তাদের পরিবার যখন খুব কষ্টে দিন পার করছিল, তখন জওরার বড় ছেলে, তার বয়স তখন 15 কি 16 বছর, সে সিদ্ধান্ত নেয় সে তার পরিবারকে ছেড়ে ময়মনসিংহে চলে আসবে। সে তার বাবাকে কথা বলে। তার বাবা বলে, দেখ, আমার পক্ষে তো আসলে এতগুলো সন্তানকে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না, তো একটা কাজ কর, নিজে দেখ কিছু করতে পারিস কি না, তাহলে তো খুবই ভালো হয়। তো এই কথা চিন্তা করে বাবা ছেলে দুজন মিলে একটা সিদ্ধান্তে উপনীত হন। এরপর বাবা তাকে কিছু টাকা দেন আর কিছু চাল দেন, দিয়ে ময়মনসিংহে পাঠিয়ে দেন। তার বড় ছেলের নাম ছিল মানিক, শুধু এতটুকু জানা যায়। তো ময়মনসিংহ গিয়ে সে ওই সময় ময়মনসিংহ শহরে রিক্সা চালানোর কাজে নেমে পড়ে। তো তার বাবা তো সেই পেশা, এই যে মাছ ধরা, এটা দিয়েই সে জীবিকা নির্বাহ করত। সে প্রতিদিন নৌকা নিয়ে যেত ওই কালাগাঙে। তার সাথে আরও কিছু জেলেও থাকতো, তারা মূলত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতো। আমরা সাধারণত দেখি যে জেলেরা সাধারণত রাতে মাছ ধরে, কিন্তু এই জওরা সে দিনে রাতে সবসময় মাছ ধরতো। সকালে মাছ ধরা শুরু করলে বিকালে যে মাছগুলো আসলে দেখা যেত তার জালে ধরা পড়েছে বা সে ধরতে পেরেছে, এগুলো হাটে নিয়ে যেত বিক্রি করার জন্য। যত টাকা আয় হতো তা দিয়ে তরিতরকারি বাজারঘাট করতো পরিবারের জন্য। সেগুলো আবার তার স্ত্রীর কাছে দিয়ে আবার রাতে বের হয়ে যেত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে, কিছু বন্ধু জেলেদেরকে সাথে নিয়ে। তো এভাবেই চলছিল তার কষ্টের জীবন। তবে কষ্ট হলেও সংসারে কিন্তু তার সুখের কমতি ছিল না। হ্যাঁ, অভাব ছিল, সুখ ছিল। তার স্ত্রীর সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। ঘটনাটা শুরু হয় যখন বর্ষাকাল চলে গিয়ে নদীর পানিটা কিছুটা কমে এসেছে। তখন এই জওরার ভিতরে কিছু পরিবর্তন সবাই লক্ষ্য করে। সেটা হচ্ছে, সবাই একটি নির্দিষ্ট জায়গায় মাছ ধরলেও সে একটু আড়ালে গিয়ে মাছ ধরতে চাইতো।
যেখানে অন্য জেলেরা তাকে সহজে দেখতে পেত না। এরকমটা কিন্তু আগে হতো না, হঠাৎ করে এরকম দেখা যেত আর কি। অনেক সময় মাছ ধরার সময় তার নৌকাকে কেউ দেখতে পেত না, কোথায় যেন মিলিয়ে যেত। আবার হঠাৎ করেই দেখা যেত জওরাকে যে সে মাছ ধরছে। এরকম যখন হচ্ছিল তখন তার বন্ধুরা, অর্থাৎ এই যে জওরার যে বন্ধুরা যারা জেলে, যারা মাছ ধরতো তার সাথেই বা তার আশেপাশে, তা একটু অবাকই হয়। তবে তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে না। অল্প কয়েকদিন পরে ঘটে আর একটা ঘটনা। তার সঙ্গী জেলেরা দেখতে পায় যে তার জালে প্রচুর মাছ উঠেছে, যেটা আগে কিন্তু কখনোই দেখা যায়নি। সে একাই 4-5 জন জেলের মাছ ধরে ফেলতো। আর একটা বিষয় হচ্ছে যে সে মাছ ধরার সময় কিছু মাছ নৌকায় রেখে বাকি মাছগুলো কাঁচাই খাওয়া শুরু করত। আর সে এমনভাবে খেত যেন তার চারপাশে কেউ নেই। আর চারপাশের জেলেরা যে এই বিষয়টা দেখছে এটা নিয়েও তার কোনো ভ্রুক্ষেপই নেই, তার কোনো মাথা ব্যথাই নেই। তো অন্য জেলেরা এই বিষয়টা লক্ষ্য করে একদিন তাকে কথা জানায়, কিন্তু সে বলে, না তো, আমি তো এমন কাজ করি না, আমি কেন কাঁচা মাছ খেতে যাব? কাঁচা মাছ কোনো মানুষ খায় নাকি? এখন এই যে ঘটনাটা ঘটে এটা কিন্তু ওই জওরার মনেই থাকতো না। এরকম ঘটনা প্রায়শই তার বন্ধু জেলেরা দেখতে পেত যে সে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এটা তখন অনেকের মধ্যে জানাজানি হয়ে যায়। তবে এটা সবচেয়ে বেশি জানাজানি হয় যখন সে একদিন মাছ ধরে তার স্ত্রীকে রান্না করার জন্য না দিয়ে বাড়িতে এসে সে নিজেই এই মাছগুলোকে কাঁচা খাওয়া শুরু করেছে। তার স্ত্রী তাকে বাধা দেয়, তার স্ত্রীকে খুব বাজেভাবে মারধর করে। তার সন্তানেরা এটা দেখে খুব ভয় পেয়ে যায়, তার কাছে আসতে চায় না। কারণ জওরার এরকম আচরণ কখনোই ছিল না। সে অভাবী হতে পারে, তবে কখনোই তার স্ত্রীর সাথে এরকম মারামারি সে করেনি, স্ত্রীর গায়ে হাত সে তোলেনি। তার সন্তানরা এটা দেখে অভ্যস্ত নয়। হঠাৎ করে এমনটা দেখে তার সন্তানরাও ভয় পেয়ে গিয়েছে। তো জওরা তো তার স্ত্রীকে মারধর করে মাছ কাঁচা খেয়ে শুয়ে পড়েছে। সকালে যখন তার ঘুম ভাঙে তখন দেখে তার স্ত্রী কান্না করছে ঘরের এক কোণে বসে। এই অবস্থা দেখে সে তার স্ত্রীকে বলে, এই তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তখন তার স্ত্রী সব কথা বলে যে রাতে কি হয়েছিল। সে তো শুনে পুরোই অবাক যে কি, আমি এমন কাজ করছি? না না, আমি তো এমন কাজ করি নাই। একথা বলার পর তার স্ত্রী তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখায় যে এই কারণেই আঘাতের চিহ্ন হয়েছে। সে নিজেই এটা দেখে ভয় পেয়ে যায় যে এরকম নিষ্ঠুর সে কীভাবে হলো। তখন তার স্ত্রী বলে, আমি কিছুটা বুঝতে পারছি, তুমি রাত বিরেতে মাছ ধরো, তো এই কারণে হয়তো বিশেষ কোনো কিছু নজর লেগেছে তোমার। আমি একজন হুজুরকে নিয়ে আসি। তো যে হুজুরকে নিয়ে আসা হয় উনি এমন বড় কোনো হুজুর ছিলেন না, এই হালকা পাতলা জিনভূতের সমস্যা সমাধান করতেন, একটু তাবিজ কবজ দিতেন, পানি পড়া দিতেন, তেল পড়া দিতেন, এতটুকুই আর কি। তো উনি আসার পর একটা তাবিজ এই জওরার হাতে বেঁধে দেন, বলেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর 2-3 দিন ভালোভাবেই সব কিছু চলছিল। চতুর্থ দিন আবার সেই আগের মতোই এই জওরা কাঁচা মাছ খেতে শুরু করে। তার স্ত্রী নিষেধ করলে তাকে মারধর করে। পরদিন আবার সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর বলেন যে এই তাবিজে যদি নাপাকি লাগে তাহলে কিন্তু তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জওরা যেহেতু মাছ ধরে আর শরীরে ময়লা পানি লাগে, মাছের আঁশ লেগে যায়, এই কারণেই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যা তো আবার যখন দেখা দিল, হুজুর এবারও তাকে আরেকটি তাবিজ দেন, বলে দেন যে জওরাকে তার শরীর পবিত্র রাখতে হবে। কিন্তু সে যেহেতু জেলে আর এটার জন্যই তার সংসার চলে, এই জন্য তাকে তো আসলে এটা করতেই হবে, তার তো এটা না করার উপায় নাই। এখন কি আর করা, এখন মাছ ধরতে তাকে তো যেতেই হবে। আর মাছ ধরতে গেলে মাছের আঁশ, নোংরা পানি এটা তো লাগবেই। ঘরে বসে থাকতে তো চলবে না, খাবারও জুটবে না। হুজুরের আদেশ অমান্য করে সে আবার মাছ ধরতে চলে যায় কালাগাঙে। মাছ ধরে এসে ঘরে ঢুকেই আবার সে কাঁচা মাছগুলোকে খাওয়া শুরু করে দেয়। কিন্তু এবার তার স্ত্রী তাকে আর বাধা দেয় না, বাধা দিলেই তো মার খেতে হয়। জওরা মাছ খায়, তবে সবগুলো না, বেশ কিছু মাছ রেখে খায়। সকালে তার স্ত্রী সেগুলোকে আবার রান্না করতে গেলে কোথা থেকে একটা লাঠি নিয়ে এসে তার স্ত্রীকে বেধড়ক পেটাতে থাকে। এমত অবস্থায় তার স্ত্রী যখন চিৎকার করতে থাকে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক এই চিৎকার শুনে তার বাড়িতে এসে দেখে এই অবস্থা। তখন তার ছেলেকে খবর দেওয়া হয়। তার ছেলে ময়মনসিংহের কোথায় আছে এটা অবশ্য লোকজনের জানা ছিল, কোন এলাকা দিয়ে সে থাকে। তাকে খবর দিলে সে চলে আসে।
তো সে যখন আসছে তার তো আসতেও সময় লেগেছে। যখন সে এসেছে এর একদিন পর এসে দেখে যে সেই একই অবস্থা, তার বাবা উঠান ধরে দৌড়াদৌড়ি করছে, একটা লাঠি নিয়ে তার মাকে ধাওয়া করছে। যখনই লাঠির নাগালে চলে আসে তার মা, তখন লাঠি দিয়ে আঘাত করে। বোঝা গেল যে আসলে ঘটনা সত্য, প্রতিদিনই এই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে। এদিকে তার ছেলে এসে এই দৃশ্য দেখে সে তো আর সহ্য করতে পারে না তার মাকে এভাবে মারছে। সে দ্রুত বাবাকে চেপে ধরে, কোনোভাবেই তাকে রাখা যায় না। সেও চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঘটনাটা দিনের বেলা, লোকজন আশপাশ থেকে চলে আসে। তো জওহরার বাড়ির আশেপাশে ওইরকম ঘর বাড়ি না থাকলেও একদম যে ছিল না তা কিন্তু না। আর আশপাশ দিয়ে কিন্তু লোকজন হাঁটাচলা করতো, দিনের বেলা তো লোকজন চলে আসছে। দড়ি দিয়ে জওহরাকে খুব শক্ত করে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়। জওহরাও ওই দড়ি থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। একটা সময় নাকি জওহরা অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন বিকেলবেলা, তখন সে দেখে তার স্ত্রী, তার বড় ছেলে আর অন্য সন্তানেরা দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তখন জওহরা বলে, এই মানিক, তুই কখন এলি? আর আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিস কেন? আমার বাঁধন খুলে দেয়। তখন তার ছেলে দড়ির বাঁধন খুলে দেয়। জওহরা মানিককে বলে, চল মাছ ধরতে যেতে হবে। ছোট ছেলেটাকে তো আর নিয়ে যেতে পারি না, তার ঠান্ডা লেগে যায় যদি, এই জন্য তোকেই নিয়ে যাই, চল। একথা বলে জওহরা আর তার ছেলে মানিক কালাগাঙে যায় মাছ ধরতে। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে জওহরা মানিককে বলে, তুই থাক, তুই মাছ ধরতে থাক, আমি মাছগুলোকে বাজারে বিক্রি করে আসি। তো সে বাজারে চলে যায় আর তার বড় ছেলে মানিক মাছ ধরতে থাকে। কারণ অন্য জেলেরা তো ছিলই, যারা জওহরার বন্ধুবান্ধব ছিল, তার বয়সে এরকম তো অনেকে ছিল ওই সময়। তো ওই দিন কিন্তু আর কোনো সমস্যা হয়নি। পরের দিন রাতের বেলা জওহরা তার ছেলেকে নিয়ে মাছ ধরতে কালাগাঙে যখন গিয়েছে, তখন মাছ ধরার এক পর্যায়ে সে মাছগুলোকে নৌকায় বসেই খেতে শুরু করে। সে এমনভাবে মাছগুলোকে খাচ্ছিল মনে হচ্ছে যেন অনেক বছর সে না খেয়ে আছে, মানে এমন হিংস্রতার সাথে সে মাছগুলিকে খাচ্ছে। তার ছেলে যখন এটা দেখে তখন সে জিজ্ঞেস করে যে, বাবা, তুমি কাঁচা মাছ খাচ্ছ কেন? তখন এই জওহরা তার ছেলের দিকে এমনভাবে তাকায় যেন ওখানেই মাছ খাওয়া বাদ দিয়ে তার ছেলেকেই খেতে শুরু করবে। সে মানিকের দিকে রাগে ফুঁসতে ফুঁসতে আসতে থাকে নৌকার উপরেই। মানিকের কাছে এসে সজোরে দেয় এক ধাক্কায় নৌকা থেকে প্রায় 10 হাত দূরে ছিটকে গিয়ে পানিতে পড়েছে। তার ছেলে মানিক তো সাঁতার জানতো, সাঁতরাতে আবার নৌকার কাছে চলে আসে। তখন অন্য জেলেদেরকে ডাক দেয়, তারা নৌকা নিয়ে এসে দেখে মানিক পুরো ভিজে একাকার। জিজ্ঞেস করলে মানিক সব ঘটনা খুলে বলে। তখন তারা জওহরাকে বলে, কি রে জওহরা, তুই তো ছেলেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলি কেন? ভাইসা তো সাঁতার জানতো বলে বেঁচে গেছে, কিন্তু তুই তোর ছোট ছেলেকে নিয়ে আসলে সে তো সাঁতার জানে না, সে তো মরেই যেত। কিন্তু এই কথার উত্তর আসে না। সবাই দেখে যে জেলেদের কথার কোনো পাত্তা না দিয়ে আপন মনে সে গোগ্রাসে মাছ চিবিয়ে খাচ্ছে। তখন সবাই মিলে জওহরাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার সময় সে কেমন যেন একটা করছিল, মনে হচ্ছে তার মুখ থেকে গড়গড় গড়গড় আওয়াজ বের হচ্ছে। বাড়িতে নিয়ে এসে সবাই আগের মতো তাকে গাছের সাথে বেঁধে রাখে। সবাই পরামর্শ দেয় যে এভাবে আর হবে না, তাকে বড় কোনো তান্ত্রিক দেখাতে হবে। তো কথা অনুযায়ী একজন বড় তান্ত্রিকের খোঁজ এলাকাবাসী করে দেয়। তান্ত্রিক আসে এবং বলে, বিষয়টা তো আমি বুঝতে পারছি, ওকে ভয়ঙ্কর এক মেছো পিশাচে ধরেছে, যারা মাছও খায় আবার মাংসও খায়। তান্ত্রিক বলেন, আমি কালকে আসব আর সাথে একজনকে নিয়ে আসব যার তুলা রাশি। পরের দিন তান্ত্রিক সাথে করে একজনকে নিয়ে আসে। তার শরীরে জিন হাজির করার জন্য তান্ত্রিক তন্ত্রমন্ত্র শুরু করে। এক পর্যায়ে আসলে দেখা যায় যে ওই তুলা রাশির শরীরের ভিতরে জিন না এসে জওহরার শরীরের ভিতরেই চলে আসছে। জওহরার ভেতর থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, আমায় কেন ডেকেছিস? তান্ত্রিক বলে, কেন ডাকছি তা তো তুই জানিস, এখন বল ওর শরীরে কেন ভর করেছিস, কেন এই গরিব মানুষটাকে কষ্ট দিচ্ছিস? তখন নাকি ওই জিনটা বলে, আমি ওই কালাগাঙেই থাকি, আর এই লোকটাকে আমি অনেক দিন ধরেই নজরে রেখেছিলাম, কারণ বাকি জেলেরা মাছ ধরে সবাই চলে যেত একসাথে, কিন্তু ও একাই অনেক রাত পর্যন্ত মাছ ধরতো। আমরা নিজে নিজে খুব একটা মাছ ধরে খেতে পারি না, তবে ওর শরীরে ভর করার কারণে এখন খুব সহজেই মাছ খেতে পারি। অনেক মাছ ধরে, আমরা ওকে মাছ ধরতে সাহায্য করি, আর এই সুযোগে মাছ আমি খেতে থাকি। আমি তো এর শরীর ছেড়ে যাবো না, যে মজা পাইছি মাছের,
ওর শরীর ছেড়ে গেলে এত মাছ কিভাবে খেতে পারবো। তান্ত্রিক বলে, দেখ এই লোকটা অনেক গরিব, একে আর কষ্ট দিস না, বিনিময়ে যা চাস তোকে দেয়া হবে। কিন্তু ওই জিন তো কোনোভাবেই মানে না, তার একটাই কথা, আমি এর শরীর ছেড়ে যাব না। তান্ত্রিক যখন দেখে এ তো মানতে নারাজ, তখন তান্ত্রিক ওই তুলা রাশির উপরে আরও বেশি করে রুকিয়া করে এই জিনটাকে হাজির করার চেষ্টা করে। একটা পর্যায়ে তুলারাশির উপরে ওই জিনটা হাজির হতে বাধ্য হয়, জওরার শরীর ছেড়ে দিয়ে ওই তুলারাশির শরীরের ভিতরে ঢুকতে বাধ্য হয়। এরপর ইচ্ছে মতো পিটাতে থাকে ওই নির্দিষ্ট একটা পদ্ধতি ফলো করে, যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। আর চারপাশের গাছপালা মনে হচ্ছে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, প্রচুর বাতাস বইতে শুরু করে। তবে এর মধ্যে মাঝে মাঝে তান্ত্রিকের চুল ধরে সে টানাটানি করার চেষ্টা করে। এমত অবস্থায় তান্ত্রিক নিজেও ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে তার তন্ত্রক্রিয়া চালিয়ে যায়। এক পর্যায়ে ওই দুষ্ট জিনটা ছেড়ে যেতে রাজি হয়, কিন্তু এর বিনিময়ে সে কিছুই চায়নি। নর্মালি কিন্তু এর বিনিময়ে কিছু দিতে হয়, কিন্তু সে কিছুই চাইল না, এমনিতেই নাকি চলে যায়। তান্ত্রিক জওরা ভিটার অর্থাৎ জওরার যে বাড়ি তার 3 জায়গায় বিশেষ এক ধরনের মাদুলি পুঁতে দিয়েছিল। এরপর জওরার হাতে, কোমরে, গলায় 3টা মাদুলি দিয়ে দিয়েছিল। আর এই মাদুলিগুলো এমনভাবে কবিরাজ বেঁধে দিয়েছিলেন যাতে করে সে মাছও ধরতে পারে, তেমন কোনো সমস্যা না হয়। তবে এটা খোলা যাবে না, ইচ্ছাকৃতভাবে নোংরা করা যাবে না। কবিরাজ আরও বলে দেন যে তোমরা সাবধানে থেকো, কারণ ওই জিনটা ক্ষিপ্ত হয়ে আছে, সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। এই বলে তান্ত্রিক চলে যান। এরপর মোটামুটি মাসখানেক চলে যায়, কোনো সমস্যা হয় না। তার ছেলে মানিকও আবার ময়মনসিংহে চলে যায়। একদিন সকালবেলা ওখান দিয়ে বাজারের দিকে যাওয়ার পথে ওই জওরাভিটার পাশেই ছিল একটা বাঁশবাগান। ওখানে কিছু লোক দেখতে পায় ভয়ঙ্কর এবং বিভৎস দৃশ্য। জওরা আর তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে বাঁশের আগায় তাদের মরদেহ ঝুলিয়ে রেখেছে। সে কি এক ভয়াবহ দৃশ্য! জওরার হাত, পা, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন, তার স্ত্রী সন্তানদের লাশও একই রকম অবস্থায় ঝুলিয়ে রাখা। বড় ছেলেকে খবর দেওয়া হয়, যেহেতু সে বেঁচে ছিল। সে আসে। পরিবারের এই অবস্থা দেখে কে আর নিজেকে সামলাতে পারে, সে কান্নাকাটি করতে থাকে। মৃতদেহগুলোকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কবর দেওয়া হয়। মানিকের যে কয়েকজন বন্ধু ছিল তারা ওই গ্রামের, তো তারা তো তাদের বাড়িতেই থাকে। তাদের কারো একজনের বাড়িতে জওরা রাত্রে ছিল, নিজের বাড়িতে আর থাকেনি। ওই রাতে, অর্থাৎ যেই রাতে আর কি সে তার এক বন্ধুর বাড়িতে ছিল, রাত আনুমানিক 3টার দিকে ওই বাড়ির বারান্দায় এসে তার বাবা মা ডাকতে থাকে, মানিক, এই মানিক। অর্থাৎ এই যে জওরা আর জওরার স্ত্রী, এই দুইজনের কণ্ঠে মানিককে ডাকছে, বলছে, মানিক, এই মানিক, দরজা খোল, আমরা এসেছি। এই ডাক কিন্তু তার বন্ধুও শুনেছিল। তার বন্ধু বলছে, খবরদার মানিক, দরজা খুলিস না। এভাবে অনেকবার ডাকাডাকি করে। ওই যে আমরা বলি না 2বার ডাকে 3বার ডাকতে পারে না, তা কিন্তু না, অনেকবার ডাকাডাকি করেছে। মাঝে মাঝে বাড়ির ছাউনির উপরে ঢিল ছোড়ার আওয়াজও পাওয়া যায়। এভাবে কিন্তু সারা রাত চলতে থাকে। ফজর আজানের পর মানিক বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়, আর কেউ মানিককে কখনোই দেখেনি। একবার ওই গ্রামে বন্যা হয়। সেই বন্যাতে এই জওরার যে পরিবার যেখানে কবর দেওয়া হয়েছিল, এই কবরের স্থানটা ভেঙে পানিতে হারিয়ে যায়। এরপর থেকে নাকি আরও ভয়ানক ঘটনা ঘটতে থাকে। তো এরপরে যেটা হয়েছে, তো জানা যায় যে এখনও এই ভিটা যেটা, অর্থাৎ জওরার যে ভিটাটা, এই ভিটার আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নাই এই 2026 সালে এসেও। তবে জওরা ভিটার পাশে বেশ কিছু ক্ষেত রয়েছে, ফসলি ক্ষেত। তো এরকমই একটা ক্ষেত যেটার নাম বগাপোড়ার মাঠ নামে পরিচিত। ওখানে গিয়ে যে কাউকে বললেই নাকি হবে যে বগাপোড়ার মাঠ কোনটা, তারা বলে দেবে। ওই বগাপোড়ার মাঠটা কিন্তু ওই কালাগাঙের একদম সাথেই। ওই মাঠে আগে ছোট ছেলেরা ফুটবল খেলতো। তো একদিন, কোন একটা দিন আর কি, দুপুরের দিকে খেলতে যায় ছেলেপেলেরা ওই বগাপোড়ার মাঠে। খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অনেক সময় খেলতে খেলতে আসলে চলে গেছে। কীভাবে যে এত সময় চলে গেছে তারা তো বুঝতে পারে না। তো
আমাদের কি যিনি ঘটনা পাঠিয়েছেন জীবন ভাই, উনি নিজেও ফুটবল খেলতে বেশ পছন্দ করেন, উনিও খেলতে যান বিকেলবেলা। কিছুক্ষণ খেলার পরই দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তো ওই বাচ্চারা যারা খেলতে আসছে, খেলার সময় কেউ হয়তো বা খুব জোরে লাথি মেরেছিল ওই বলটাতে, ওই বলটা ওই কালা গাঙে গিয়ে পড়ে। বল তো আনতে হবে, না হলে তো কালকে তারা আর খেলতে পারবে না। তাদের মধ্যে দুজন ছেলে প্রথমে যায় বল আনার জন্য। তো দুজনের নাম জানা যায় না, তবে আমরা একটা ছদ্মনাম দিচ্ছি। একজনের নাম রিয়াদ আর একজনের নাম ফয়সাল। তো রিয়াদ ফয়সালকে বলল যে চল, কে আগে বল ধরতে পারে দেখি তো। এই বলে দুজনেই একসাথে লাফ দিয়ে সাঁতরে বল ধরার চেষ্টা করে। তারা দুজন একে অপরকে হারানোর চেষ্টা করছিল যে কে আগে বলটা আনবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ভারী জিনিস পানিতে পড়লে একটা বড় ঢেউ ওঠে, আর সেই ঢেউয়ে পানিতে থাকা ভাসমান জিনিসগুলো কিন্তু আরও দূরে সরে চলে যায়। তো তারা যখন লাফ দিয়েছিল, বলটা তো তাদের থেকে আরেকটু দূরে চলে গিয়েছে, আর খুব জোরে যেহেতু তারা সাঁতার দিচ্ছিল, ফলে বলটা আস্তে আস্তে করে আরও দূরে সরে যাচ্ছিল। এগুলো পানির উপরে থাকা ছেলেরা কিন্তু সবই দেখছিল। বলটা যেতে যেতে পানি যেখানে গভীর সেখানে তারা চলে যায়, এবং এই কালাগাঙের একদম কিনারে নাকি একটা বট গাছ ছিল। সবাই বলতো ওই বট গাছটা নাকি খুবই ভয়ঙ্কর। রাতে যারা মাছ ধরতো, অনেক জেলেই নাকি অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল ওই জায়গাটাতে। ঠিক ওইখানে আবার বলটা কোনো ঢেউ বা বাতাস ছাড়াই নাকি চলে আসে। এখন ওই ছেলে দুটো জানতো যে এই জায়গাটা ভালো না। তখন ফয়সাল বলল, আরে রিয়াদ, ওখানে যাস না, ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল আমরা ফেরত যাই, কাল সকালে এসে না হয় বলটাকে আমরা উদ্ধার করব। কিন্তু রিয়াদ বলল, ধুর পাগল, কিচ্ছু হবে না, তুই আয় আমার সাথে। রিয়াদ যখন সাঁতরাতে একদম বলটার কাছে চলে আসে, তখনই তাকে এক টানে মনে হচ্ছে কেউ পানির নিচে তলি নিয়ে গেল। প্রথমে ফয়সাল মনে করেছে যে হয়তো ও মজা করছে, তাকে ভয় দেখানোর জন্য, কিন্তু বেশ খানিকটা সময় চলে যাওয়ায় সে দেখলো যে রিয়াদ তো আর ওঠে না, আর এতক্ষণ দম ধরে রাখা কিন্তু কারোর পক্ষে সম্ভব না। তখন ফয়সাল ভয় পেয়ে যায়। যখন সবাইকে চিৎকার দিয়ে বলতে থাকে যে রিয়াদকে পাওয়া যাচ্ছে না, রিয়াদকে পাওয়া যাচ্ছে না, ওই পাশ থেকে কিন্তু সবাই শুনেছে। তখনই নাকি ফয়সালকেও একই রকমভাবে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। এইটা কিন্তু দূর থেকে কয়েকজন দেখেছে, কারণ ফয়সাল তো চিৎকার দিয়ে বলেছিল রিয়াদকে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা দেখে আরও 6 জন নামে তাদের খুঁজতে। তারপর একে একে সবাই পানিতে এভাবে হারিয়ে যায়। মানে যে 6 জন পরবর্তীতে নদীতে নেমেছিল, তাদের সাথেও নাকি একই ঘটনা ঘটে। এই 6 জনকেও একই রকমভাবে হ্যাঁচকা টানে পানিতে নিয়ে গিয়েছিল। এখন ডাঙায় যারা ছিল তারা তো ভয়ে এক একজন দৌড় দিয়েছে এক এক দিকে। এলাকার বয়স্ক ব্যক্তিদেরকে এই বিষয়টা জানানো হলে তারা ভালো ডুব দিতে পারে এমন কয়েকজন লোক নিয়ে এসে নদীতে ডুব দিয়ে খোঁজাতে থাকে আর কি। তারাও খুঁজতে থাকে, জালও ফেলা হয়, তবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পর সবাই তো খুব আতঙ্কিত। এই জায়গায় সবাই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, আর এই জায়গায় এসব কি ভয়ঙ্কর কাণ্ড শুরু হলো। এরপর তো ওখানে কেউই আর খেলতে যায় না ভয়ে। এরপর শুরু হয় আর একটা ঝামেলা। যেই মাঝিরা রাতে মাছ ধরতো তারা প্রায় শুনতে পেত কালাগাঙের কিনারের ওপাশে যেই বেশ জঙ্গলের মতো জায়গাটা ছিল, ওখান থেকে বিভিন্ন রকমের কান্নার আওয়াজ শোনা যেত। কখনো শোনা যেত কোনো একটা মেয়ে মনে হয় খুব কষ্ট নিয়ে কান্নাকাটি করছে, আবার কখনো অনেক ছেলে একসাথে কান্নাকাটি করছে, এমনটা শোনা যেত। তো কান্না করতে করতে নাকি হঠাৎ করে বিশ্রীভাবে হাসাহাসি শুরু করে দিত। আর হাসিটাও খুব অদ্ভুত। কাক যদি হাসে কেমন লাগবে, মনে হতো কাক আর মানুষ একসাথে হাসতো। কোনো কোনো মাঝি তো আবার সাদা কাপড় পরা এক মহিলাকেও নাকি দেখতে পেত ওই বটগাছটার ওখানে, যে সে দাঁড়িয়ে আছে আর মাঝিদের হাত দিয়ে ইশারা করে তার কাছে ডাকছে। কিন্তু কোনো মাঝি বা জেলেই ভয়ে ওদিকে যেতে চাইতো না। তো এটা কিন্তু তারা দেখত। অনেক মানুষ তো সচেতন হয়ে গিয়েছিল, কারণ যারাই এর আগে কান্নার আওয়াজ শুনে গিয়েছিল তারা কেউই আর ফেরত আসেনি। এবার বলি ওই ছেলেদের কি হলো যারা ডুবে গিয়েছিল। ওই ছেলেদের লাশ ভেসে ওঠে ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় কালাগাঙে তাদের ডুবতে দেখেছিল সবাই, তাহলে ডোবার পরে তাদের লাশ ভেসে উঠলো কিভাবে? ডোবার পর আসলে ওই ডোবার পারে মূলত ভেসে উঠেছিল আর কি। তো ডোবার পার হলো নামাপাড়া হয়ে, ডোবার পার হয়ে কালাগাঙে যাতায়াতের একটা পথ। এই পথটা ছিল ওই সময়, এমনটাই জানিয়েছেন মোতালেব। তো ওই ছেলেদের লাশের অবস্থাও খুবই ভয়ঙ্কর ছিল। সব কয়টা ছেলের মনে হচ্ছে এক একটার মাথা নাই, অন্য জায়গায় পড়ে আছে, মানে দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। আর এমন দুর্গন্ধ ছড়িয়েছে আশেপাশে কেউ আর যেতে পারছে না।
তখন কোনো মতে লাশগুলোকে নিয়ে গ্রামবাসী দাফন করে দেয়। এরপর যারাই মাছ ধরতে যেত কালাগাঙে, প্রচণ্ড দুর্গন্ধের কারণে কেউ আর মাছ ধরতে পারতো না। বলতে গেলে মাছ ধরার একদম অনুপযোগী হয়ে যায় ওই জায়গাটা। এই যে আমরা বললাম যে ডোবার পার কিন্তু কালাগাং থেকে অন্য সাইডে, ওখানে কিন্তু লাশ ভেসে ওঠার কথা নয়। তো এই জায়গাটা এরপরে নিষেধ করে দেওয়া হয় যে কেউ আর এখানে মাছ ধরতে পারবে না, যার ফলে দীর্ঘদিন সেখানে কেউ আর যায়নি। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা মানুষজন বলতো। এখন তো নাগলা বাজারেই মানুষ বাজার সদাই করে, কিন্তু আগে ছিল 22 শামুল বাজার। ওখানে চায়ের দোকানে বসে অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং তারাই এই সিদ্ধান্তটা মূলত নিয়েছিলেন। তো এরপর তো অনেক দিন কেটে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, মানে ওই রকম অস্বাভাবিক ঘটনা শোনা যায় না। সবাই ভাবছে সব কিছু এখন ঠিকঠাকই আছে, এখন মাছ ধরা যেতে পারে। আর ওই সময় মাছ ধরার সময়ও চলে এসেছিল, মানে শীতের আগে আগে কিন্তু মাছ ধরার একটা শুরু হয়ে যায় আর কি, মানে একটা ধুম পড়ার একটা সময় চলে আসে আর কি, শীতের ঠিক আগে আগে। আর শীতের সময় তারও বেশি পড়ে যায় আর কি এরকম মাছ ধরার ধুম। তো যারা মাছ ধরে তাদের জন্য মাছ ধরার এই সময়টা কিন্তু একটা উৎসবের মতো। তো ওই সময় কী করেছে, এই ডোবার পাড় দিয়ে নৌকা বের হয়েছে, ডোবার পাড় দিয়ে নামাপাড়া দিয়ে বের হয়েছে 4-5টা নৌকা মাছ ধরার জন্য। একটা নৌকায় 2-3 জন করেছিল। এখন আমরা চিন্তা করতে পারি যে তাদের তো মাছ ধরতে নিষেধ করে দেওয়া হয়েছিল, তবু তারা কেন এলো? আসলে ওরা সব নিয়ম মেনেই এখানে এসেছিল, অর্থাৎ তারা জানে যে এখানে মাছ ধরা নিষেধ, নিয়ম জেনে তারা এখানে আসছে। এরপর তারা চিন্তা করেছে যে দূর এগুলো তার কী হবে, এতদিন কিছু হয় নাই, এই জন্য তারা এই সমস্ত জিনিস খুব একটা পাত্তা দেয়নি। নিষেধ করছে তাতে কী হয়েছে, এটা তো সরকারিভাবে নিষিদ্ধ না, লোকজন নিষেধ করছে। তো তারা তাদের মতো করে নৌকা নিয়ে বের হয়ে গেছে। আর তা তো একা যায়নি, কয়েকজনকে তো সাথে নিয়ে গেছে। তো তারা মাছ ধরা শুরু করে দিয়েছে। একজন জাল ফেলে, আরেকজন জাল তোলে, আরেকজন নৌকা চালায়, এইভাবে চলছে মাছ ধরা। যে নৌকা চালায় তাকে প্রথমে ধাক্কা লাগায় ওই পিশাচটা। তো ওই শয়তানের তো আর কেউ নাম জানে না, সবাই বলে ওইটা পিশাচ। তো এই যে ব্যাপারটা, অদ্ভুত বিষয় হচ্ছে ওই পিশাচটাকে নাকি অনেকে দেখতো। পিশাচটা বলতো এদিকে আয়, দেখ এদিকে বড় বড় মাছ আছে, এরকম নাকি ডাকতো। এখন ওই পিশাচটা তো তাদের ডাকে, অন্য দিক দিয়ে ডাকে, অন্যভাবে ডাকে। তো লোকজন তো বুঝতে পারে যে এটা আসলে এই পিশাচের কারসাজি। কিন্তু আরও একটা ব্যাপার হলো, সবাই কিন্তু পিশাচকে একই রূপে দেখতো না। কেউ পিশাচ রূপে দেখতো যারা একটু দোয়া কালাম পড়ে গেছে, কিন্তু অনেকেই দেখতো যে কোনো একটা জেলে বা তাদের পরিচিত কেউ ডাকছে। তখন তারা কিন্তু কনফিউজড হয়ে যেত, যেদিকে যাবো কি যাব না, গেলে যদি বিপদ হয়। বিশেষ করে কালাগাঙের দিকে ডাকতো আর কি। তখন নাকি একজন মাঝি, মানে যিনি নৌকা চালাচ্ছিল, সে বলে আরে চল, কিছু হবে না। আর আগের মতো এখন কি আর কিছু আছে নাকি রে, আমরা আছি 3 জন, কি হবে? তখন এদের একজন বলে যে আরে যাওয়াটা ঠিক হবে না। এরকম কথা বলতে বলতে তারা কিন্তু রওনা দিয়েছে ওই দিকে। এদিকে তারা ওই দিকটাতে গিয়ে যখন মাছ ধরতে শুরু করেছে, জাল ফেলেছে, তখন মনে হলো জাল নিচে আটকে গেছে। এটাও মনে হচ্ছে নিচে কোনো বড় মাছ ওই জালে আটকেছে, কিন্তু জালটা তোলা যাচ্ছে না। তো এরকম যখন তারা চিন্তা করছে, এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওই যে যিনি নৌকা চালাচ্ছিল, যে মাঝি, সে দেখতে পায় যে এই নৌকার উপরে থাকা অন্য যে 2 জন আছে তারা অদৃশ্য কারোর সাথে কথা বলছে। আর নৌকাটা আস্তে আস্তে এই জওড়া ভিটার দিকে যাচ্ছে। সে কিন্তু তখনই বুঝতে পারে এখানে অশুভ কোনো কিছু ভর করেছে। সে দোয়া কালাম পড়তে থাকে, সে জিন ভূতে বিশ্বাস করে, যেহেতু সে কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছিল। এদিকে হয় কি, নৌকাটা থামানো যাচ্ছে না, নৌকাটা একটা সময় পাড়ে চলে আসে। আর ওই 2 জন নেমে ওই জওড়া ভিটার দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওরা জওড়া ভিটাই চলে যায়। ওদেরকে এমনভাবে মায়াজালে আবদ্ধ করে ওই পিশাচটা যে ওরা 2 জন কিন্তু জওড়া ভিটায় চলে যায়। তো নিয়ে গিয়ে কি করলো, একটা আর একটার সাথে লড়াই লেগে গেছে। মানে 2 জন একে অপরকে বেধড়ক মারছে, একে অপরের গলায় কামড় দিয়ে রক্ত বের করে খাচ্ছে।
একে অপরকে ছুঁড়ে গাছের আগায় তুলে মানে গাছের আগায় নিয়ে গিয়ে ছুঁড়ে তুলে ফেলছে আর কি, এরকম একটা অবস্থা। একজন আরেকজন রক্ত খেতে শুরু করেছে, শরীরের মাংস খেতে শুরু করেছে, মানে একদম জম্বি অবস্থা, জম্বি মুভির মতো আর কি। মাংস খাওয়ার পরে আবার গাছের আগায় ওঠে, আবার নামে, কখনো বিড়াল হয়ে যায়। মানে মানুষ কিভাবে এরকম হয়ে যায়, অদ্ভুত একটা ব্যাপার। একটা পর্যায়ে দেখা গেল যে এরা এখন শান্ত হয়ে গেছে, ভিন্ন একটা অশরীরী এখানে চলে এসেছে। এই অশরীরী কখনো কাক হয়, কখনো শেয়াল হয়, শেয়াল হয়ে শরীরে ঠুকরে ঠুকরে মাংস খাচ্ছে এই দুইজনের। ওই যে জেলেটা, সে তো দূর থেকে এটা দেখছে, সে একটা শব্দও করে নাই। যদি শুধু শব্দ করতো তাহলে হয়তো বা সেও বিপদে পড়তো। তাকে কিন্তু প্রথমে নাকি ওই পিশাচটা দেখেনি, কিন্তু পিশাচটা এবার হয়তো বুঝতে পেরেছিল কেউ তাকে আড়াল থেকে দেখছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু ওই যে মাঝি, সে দেখছে, দীর্ঘ একটা সময় নিয়ে সে দেখছে, কিন্তু মনে হচ্ছিল সে ওখান থেকে নড়তেই পারছে না। হঠাৎ করে এই মাঝি ফিল করে যে কোনো একটা তার কাটা দিয়ে তার পিঠে কেউ আঘাত করছে। আমরা অনেকে তার কাটা দেখেছি, এই তার কাটা দিয়ে যদি কাউকে আঘাত করা হয় কী অবস্থা হবে। তো মাঝি ফিল করে তার কাটা দিয়ে কেউ তার পিঠে আঘাত করছে। তখন তো মাঝির শরীর একটু শক্তি ফেরত আসে, সে দ্রুত নৌকা বাইতে শুরু করে। কিন্তু তার নৌকা মনে হচ্ছে সামনের দিকে আর আগায় না, নৌকাটাকে কেউ পেছন থেকে টেনে ধরে রেখেছে। সে কি দোয়া দুরুদ পড়বে তার তো মনে কিছুই আসছে না। ভয়ে সে সব কিছু উল্টে পাল্টে ফেলছে, এমত অবস্থা সে অজ্ঞান হয়ে যায়। পরে বাকি যে জেলেরা ছিল তারা মাছ ধরা শেষে সবাইকে একসাথে নিয়ে ফিরবে, ওই সময় দেখে যে একটা নৌকা নাই, ওই নৌকায় 3 জন ছিল, তারা তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা একটু সামনে এগিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, ওই নৌকার উপরে জেলে অজ্ঞান হয়ে আছে, আর বাকি 2 জনের কোনো দেখা নাই। তখন ওই নৌকা সমেত ওই জেলেকে নিয়ে আসা হয়। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি সব ঘটনা সবাইকে খুলে বলেন। তখন সবাই মিলে ওই জওরা ভিটায় গিয়ে ওই 2 জনের ক্ষত বিক্ষত লাশ যে পাবে এরকমটাই তো আশা করেছিল, কিন্তু না, তাদের ডেড বডিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর যে বেঁচে গিয়েছিল সেও একদিন রাতে নাকি জল বিয়োগ করার জন্য বাইরে বের হয়েছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সে ঘরে আসছিল না। তখন তার স্ত্রী বাইরে বেরিয়ে দেখেন তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে। সে কিভাবে মারা গেল, তার তো কোনো অসুখ বিসুখ ছিল না, আর সে তো বৃদ্ধও ছিল না। সবাই ধরে নেয় ওই পিশাচটাই তাকে হত্যা করেছিল। এবার আসি আর একটা ঘটনায়। তখন বন্যা চলে গেছে, খেতে মানুষজন ধান লাগাচ্ছে। তখন কিন্তু ধান চুরি হতো, মানে বন্যার কারণে তো ধান চাষ করা যায়নি, যার ফলে ভাতের সংকট ছিল। সব জায়গায় না, তবে ওখানে ছিল আর কি, যেহেতু ওখানে বন্যার প্রকোপটা একটু বেশি হয়েছিল। তো এক রাতের কথা, তখন খেতে পানি দিতে হবে। তখন কিন্তু এখনকার মতো আধুনিক সেচ পাম্প ছিল না, একটা ছোট পাম্পের মতো ছিল, যেটা একজনও অনায়াসে নিয়ে যেতে পারত। মানে একটু শক্ত সামর্থ্য লোক থাকলে অনায়াসেই এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত। এই পাম্পটা আসলে কেমন ছিল এটা জীবন ভাই নিজেও দেখেননি বলে জানিয়েছেন। তো এরকম একটা সেচ পাম্প, এক ব্যক্তি সে তার 16-17 বছরের একটা ছেলেকে সাথে নিয়ে নিজ খেতে গিয়েছেন, মানে যেখানে উনি চাষবাস করবেন, পানি দেওয়ার জন্য। সাথে নাকি একটা দড়িও লাগতো, ওই মেশিনটাকে নাকি শক্ত করে ধরে রাখতে হতো এই জন্য। তো সেই ব্যক্তি আর তার ছেলে সব কিছু ঠিকঠাক করে খেতে পানি দিচ্ছিল। পানি দেওয়া শেষ করে ক্ষেতের যে আইল, এই আইলটা তো একবার ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে কোথা থেকে পানিটা মানে অন্যদিকে যাবে বা কোন জমিতে যাবে, পানিটা ঠিকঠাক মতো যাচ্ছে কি না, আইল ভেঙে গিয়ে পানি বের হয়ে যাচ্ছে কি না, এগুলো তো খেয়াল রাখতে হবে। তখন সে তার ওই মেশিনটা তার ছেলেকে দিয়ে বলে যে তুই চলে যা, আমার আরও কিছু কাজ বাকি আছে, আমার একটু দেরি হবে। তো উনি যখন ক্ষেতের আইল দেখছিলেন যে কোথা থেকে পানি বেরিয়ে যাচ্ছে কিনা, এমন সময় উনি দেখতে পান তার ক্ষেতের ওপাশে একটি পরিবার দাঁড়িয়ে আছে, মানে একজন পুরুষ ও একজন মহিলা, তা আর 4 জন লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে তাদের সন্তান। এটা কিন্তু দূর থেকে ওই লোকের ছেলেও দেখতে পায় যে তার বাবা তখন ওখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে কিছু বলছে। তার বাবা ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই কারা আপনারা, এত রাতে আমার ক্ষেতের পাশে কি করেন? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। এখন উনি মনে করছেন এরা হয়তো বা ধান চোর। তিনি তো খুবই গালিগালাজ করে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তখন নাকি ওই দাঁড়িয়ে থাকা ছায়াগুলো উল্টো পথে হাঁটতে শুরু করে।
ক্ষেতের মালিকও তাদের পিছন পিছন ধাওয়া করতে থাকেন। এদিকে তার ছেলে তো বাড়িতে চলে আসে, রাত 1টা বেজে যায়, তার বাবার বাড়িতে ফেরত আসে না। তার মা বলে, কি রে, তোর বাবার তো দেরি হচ্ছে কেন? ছেলে বলে, এমনটা তো আর কথা না। তারা ওই রাতে ওখানে না গিয়ে পরদিন সকালবেলা গিয়ে দেখে তার বাবার লাশ এই জওড়া ভিটার একটা গাছের সাথে দড়ি দিয়ে ঝুলানো। এটা কিভাবে সম্ভব? আর একটা ভয়ঙ্কর ব্যাপার, তার বাবার ডান পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত খাওয়া, মানে নেই, কেউ খেয়ে ফেলেছে। আর শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে কোনো রক্তই নেই, একদম শুকিয়ে গিয়েছে। দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে নামিয়ে গোসল দিয়ে দাফন করিয়ে তার এই সৎকার পর্ব শেষ করা হয়। মাঠখোলা নামক একটা জায়গায় তাকে কবর দেওয়া হয়েছিল, যেই জায়গাটা ওই ব্যক্তির বাড়ির কাছে ছিল। তো এমন সমস্ত ঘটনার পর মানুষ পুরোপুরি জওড়া ভিটার আশেপাশে যাওয়াই বন্ধ করে দেয়। এর বেশ কিছুদিন পর ঘটে আর একটা ঘটনা। আমরা তো জানি যে গ্রামের বাচ্চা কাচ্চারা খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির হয়ে থাকে, তারা সব জায়গায় দৌড়ঝাঁপ করে থাকে। সন্ধ্যা রাত এমনকি যে কোনো সময় তারা আসলে খেলাধুলা কথা মাথায় আসলেই তারা সেখানে চলে যাবে। এরকমই মাগরিবের কিছুটা আগে কিছু ছেলেপেলে খেলাধুলা করছিল মাঠ খোলার এই দিকে আর কি আসছিল খেলার জন্য। তো একটা ছেলে ভুল করে ওই ক্ষেতের মালিকের কবরে পা দিয়ে ফেলে, আর সাথে সাথে তার পা নাকি হাঁটু থেকে বাদ হয়ে যায়। ছেলেটি নাকি ওখানেই মারা গিয়েছিল ছটফট করতে করতে। ওই ছেলেকেও নাকি ওখানেই দাফন করা হয়। কি ভয়ঙ্কর ব্যাপার, কবরে পা পড়ার সাথে সাথে হাঁটু থেকে নিচ পর্যন্ত আলাদা হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? তো এরপর থেকে ঘটতে থাকে আর একটা ঘটনা। মানুষজন তো বাজার সদাই করে হাট খোলার পথ দিয়েই আসতো। সেইবার কয়েকজন বাজার করে ফিরছিল, তো একজনের পথ হচ্ছে অন্য দিক দিয়ে, যেটা হচ্ছে মাঠ খোলা দিয়ে যেতে হবে, আর বাকিরা অন্য রাস্তা দিয়ে যাবে। বাকিরা তাকে এগিয়ে দেয়। তারা একটু সামনে যেতেই দেখে যে দুজন লোক ওই ব্যক্তিকে ডাকছে। ওরা তো ভাবছে যে তার কোনো আত্মীয় স্বজন হবে হয়তো বা। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু 1975 সালের দিকে, 75 সাল না 85 সালের দিকে আর কি। তো ওই সময় তো মোবাইল ফোনের এরকম যুগ ছিল না। আত্মীয়রা এভাবেই আসতো, কোনো খোঁজখবর না দিয়ে আসতো। আর গ্রামে গঞ্জে তো এরকম চিঠি লেখার প্রচলনটাও কম ছিল। এখন যেরকম একটা সময় চিঠি লেখা যেখানে যেত, চিঠি পাঠাতো, এরপরে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করতো, তারপর মোবাইল ফোন তো এসেছেই আর কি। তখন তো এরকম ছিল না, হুটহাট করে চলে আসতো লোকজন। এটা মোটামুটি বলা চলে যে ওই সময়ের বাস্তবতায় এটা কমন ছিল। ওই লোকটা এটাই ভেবেছে আত্মীয় স্বজন হয়তো বা। তখন উনি ওইদিকে এগিয়ে গিয়েছে, আর এই যে যেই লোকজন তাকে একটা দূরত্ব পর্যন্ত এগিয়ে দিয়েছিল, তারাও কিন্তু দেখেছিল দুজন লোক ওই ব্যক্তিকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তবে দূর থেকে ওনারা আসলে বুঝতে পারেন নাই যে কে ডাকছে। তারাই মূলত ভেবেছিলেন যে এনার আত্মীয় স্বজন, আর ওই লোকে ভেবেছিল হয়তো বা তার আত্মীয় স্বজন, কারণ ওই লোকটার তো আর কোনো খোঁজ খবর জীবিত অবস্থাতে পাওয়া যায়নি। হ্যাঁ, তাকে পাওয়া গিয়েছিল পরদিন, তাকেও একই অবস্থায়, পায়ের হাঁটু পর্যন্ত খাওয়া, মৃত অবস্থায় রাস্তার পাশে। এসব কেন হচ্ছিল, কিভাবে হচ্ছিল, কেউ জানতে পারছিল না। তবে জানতে পারে একজন হুজুরের মাধ্যমে। ওই হুজুর বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লজিং খেত। এরকমই এক রাতে সে লজিং খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। সে মাঠ খোলার যে জায়গাটা, এটা পার হয়ে জওড়া ভিটার আরও সামনের দিকে আর একটা বাড়ি আছে, ওই বাড়িতে আর কি তার একটা লজিং বাড়ি ছিল। তো উনি যেতে যেতে মাঠ খোলার ওই কবরগুলোর কাছে যখন এসেছেন, তো ওই কবরগুলো ছিল ওই পা কাটা ব্যক্তিদের। তখন উনি দেখেন যে দুজন লোক রাস্তার একদম মাঝখানে এসে মোরগ লড়াই খেলছে। আমরা যেভাবে মোরগ লড়াই খেলি না, ওরকম। তো আমরা নিশ্চয়ই জানি যে মোরগ লড়াই কীভাবে খেলা হয়। এক হাত দিয়ে আমরা এক পা ধরি, আর এক হাতের কোনোই দিয়ে অপর পক্ষকে আমরা আঘাত করার চেষ্টা করি, ধাক্কা দেই। তো ওনাকে দেখে ওই দুজন বলে, কিরে হুজুর, লজিং খেতে যাচ্ছিস, ভালো কথা, আগে আমাদের সাথে একটু মোরগ লড়াই খেল, আমাদের হারাতে পারলে তুই যেতে পারবি, না হলে কিন্তু পারবি না। হুজুর তো ভয়ে কি করবেন, সূরা কালাম দোয়া যা জানেন সব পড়তে শুরু করেন। পড়তে পড়তে একটা সময় নাকি এগুলো উধাও হয়ে যায়। তখন উনি চোখ বন্ধ করে নাকি দিয়েছেন দৌড়, আর পেছনে তাকাননি। উনি যেই বাড়িতে লজিং খেতে যাবেন সেখানে পৌঁছান, হাঁপাতে থাকেন, লোকজন তাকে পানি খেতে দেয়। একটু শান্ত হওয়ার পর সব ঘটনা খুলে বলেন। তখন ওনারা তাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দেন। এরপর থেকে মানুষ জানতে পারে যে আগের মৃত্যুগুলোর পেছনে আসলে এসব কারণ ছিল। এরপর হুজুররা
বিশেষ করে ওই মাদ্রাসার হুজুররা ওই কবরের লাশগুলিকে আবার ওঠান, আবার ভালো করে গোসল করিয়ে দাফন করান, যেই অবস্থাতে ছিল আর কি সেই অবস্থাতে গোসল করিয়েছিলেন। হয়তোবা ওই সময় তাড়াহুড়া করে দাফন করানো হয়েছিল, আর এই কারণে এই ঘটনাগুলো ঘটছিল। আল্লাহর অশেষ রহমতে এই যে কবর থেকে লাশ ওঠানোর পর আবার যে সুন্দর করে গোসল দিয়ে আবার সুন্দর করে জানাজা করিয়ে আবার দাফন করা হলো, এরপর থেকে নাকি ওইখানে ওই মঠ খোলার ওইখানে এরকম ঘটনা ঘটেনি। এবার আমরা আসি খালেক চাচার ঘটনা। ওনার সাথে এটা 2013 সালে ঘটেছিল। খালেক চাচার বাড়ি নাগলা বাজারের কোনাপাড়া এলাকাতেই। উনি এই যে মোতালেবের চাচা, যিনি আমাদেরকে এই ঘটনাটা দিতে সাহায্য করেছেন, বিশেষ করে জীবন ভাইকে সাহায্য করেছেন আর কি। তো তার বয়স বর্তমানে 40-এর কাছাকাছি। তো ওনার মাছ ধরার বেজায় নেশা ছিল। উনি যদি দেখতেন কোথাও মাছ আছে খালে বিলে নদীতে, উনি মরিয়া হয়ে মাছ ধরতে চলে যেতেন। ওনার সাথে আরও একজন লোক থাকতো, সেও মাছ ধরতে বেশ পটু, তাই তাদের জুটিও বেশ হয়েছে। এমনই শীতের সময় সেও তার সাথের লোককে আগে থেকেই বলে দেয় যে কালকে মাছ ধরতে যেতে হবে, জৌরা ভিটার পাশে যে বড় বিলটা রয়েছে ওখানে যাব। তাদের কথা ছিল ভোর হওয়ার আগেই মাছ ধরতে যেতে হবে। সেই অনুযায়ী ওই লোক বলে ঠিক আছে, কালকে আমি তোমাকে ডাক দিয়ে নিয়ে যাব। তো উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে রাতে ডাক দেয় খালেক, খালেক মানে খালেককে ডাক দেয় আর কি, এ খালেক এইভাবে। তো খালেকের তো ঘুম ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন যে ওনার স্ত্রী জেগেছেন কিনা এই ডাকে। না, ওনার স্ত্রী ঘুমাচ্ছেন, ওনার স্ত্রী এই ডাক শুনতে পাননি। বাড়ি থেকে আবার ডাক দেয়, খালেক। তখন উনি শিওর হন যে আরে জিনভূত হলে তো 3বার ডাকতে পারে না, ও তো 3বারও বেশিবার ডাকছে। উনি বলে এই দাঁড়া আসতেছি। তখন উনি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়েছেন। হাতে ওনার একটা ব্যাটারিযুক্ত টর্চ লাইট। তো উনি বের হয়ে দেখেন সেই লোক দাঁড়িয়ে আছে। সে লোক বলে এই তাড়াতাড়ি চল, ফজর আজান দিয়ে দেবে তো, অনেক দেরি হয়ে গেছে। তো খালেকও দেরি না করে চলতে শুরু করে। তবে ওই লোক তার সাথে না গিয়ে অনেকটা সামনের দিকে চলে যায়। এদিকে খালেক চাচা এই যে ডাকাডাকি করেন, ওই লোক কিন্তু কোনো কথাও বলে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা হয় আর কি, হঠাৎ ওই লোক দূর থেকেই বলে এই লাইট বন্ধ কর তো, হাতের লাইট বন্ধ কর। খালেক চাচা বলেন যে এই বেটা লাইট বন্ধ করবো কেন, রাস্তায় যদি সাপ টাপ থাকে কামড়াবে না? আর দেখিস না আজকে অমাবস্যার রাত, আকাশে চাঁদও নাই, চাঁদ থাকলে না হয় একটা কথা ছিল। তখন ওই লোকটা বলে আরে আমরা রাস্তাঘাট খুব ভালো করে চিনি, আর তুইও তো চিনিস, কোনো সমস্যা হবে না, চল। তবুও আসলে মন মানে না ওনার। মাঝে মাঝে লাইট যেই না জ্বালান তখনই ওই লোকটা চিৎকার দিয়ে ওঠায়। একটা পর্যায়ে কি মনে করে ওই লাইটটা পরে হচ্ছে ওই ব্যক্তির পায়ের দিকে। তখন উনি দেখেন, মানে এই যে আব্দুল খালেক দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওই ব্যক্তির পা দুটো উল্টো, মানে পায়ের দিকটা উল্টো দিকে, পায়ের পাতা ঘোরানো, পায়ের গোড়ালি যেদিকে ওইদিকে তার মুখ, ওই লোকের মুখ। এটা দেখে তো উনি বেশ আতঙ্কিত হয়ে যান। আর মনে মনে ভাবতে দেখেন এখন এই জিনিসটা যদি বুঝতে পারে আমি এই জিনিসটা বুঝে ফেলেছি, তাহলে তার রক্ষা নাই, কোনোভাবে তাকে বুঝতে দেওয়া যাবে না। উনি আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকেন, মানে ওই লোকটা সামনের দিকে যাচ্ছে, উনি উল্টো দিকে হাঁটছেন। তবে লাইটটা এমনভাবে ধরছেন যে হ্যাঁ উনি সাথেই আছেন। ওই অভাবটাও তখন অনেকটা সামনে চলে গেছে। এইবার উনি উল্টো ঘুরে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। তখন নাকি পেছন থেকে খুব গম্ভীর গলায় বলতে থাকে বেঁচে গেলি রে খালেক আজকে, না হলে মাছ ধরার শখ তোর জনমের মতো ঘুষাই দিতাম। আর জোরে জোরে হাসছে, এমন হাসি মনে হচ্ছে ঢোলের উপর বাড়ি দিচ্ছে, এমন কর্কশ আওয়াজ। এদিকে পিছন থেকে বলতে থাকে খালেক দৌড়া, আরও জোরে দৌড়া, ধরলাম কিন্তু এখনই এসে। উনি তো আরও জোরে দৌড়ান। উনি তো বাড়িতে এসে দরজাটা লাগিয়ে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়েন। এদিকে তার স্ত্রী এই অবস্থা দেখে বলে কী হয়েছে তোমার? তখন সে বলে এই একটু ঠান্ডা লাগছে তো এই জন্য এরকম করছি। পরদিন সকালবেলা সে তার স্ত্রীকে সব কথা খুলে বলেন। উনি বলেন এই জওরা ভিটার জায়গাটা তো এমনিতেই ভালো না, ওইদিকে গেছি মাছ ধরতে, এরকম ঘটনা তো ঘটবেই। তো এটা ছিল খালেক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এরপর থেকে উনি কিন্তু রাতের বেলা কখনো মাছ ধরতে যেতেন না। খালেক চাচা এখনও জীবিত আছেন। আর সর্বশেষ যে ঘটনাটা, এই ঘটনার পর জওরা ভেটাকে কেন্দ্র করে আর কোনো ঘটনা কি ঘটেনি। এই ঘটনাটা 2016 সালের। কোনাপাড়ার ডান দিকের বেশ একটু সামনে একটা মসজিদ রয়েছে। এটা মসজিদ না মাদ্রাসা এটা অবশ্য ভালো করে বলা মুশকিল। এটা হয়তো বা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে। তো মসজিদ বা মাদ্রাসা যেটা উনি দেখেছেন আর কি, যে জীবন ভাই যেটা দেখেছেন উনি ভালো করে খেয়াল করেন নাই, মানে এমনভাবে এটা তৈরি মসজিদও মনে হয় মাদ্রাসাও মনে হয়। তো ওইখানে এক ছাত্র যে ওখানে আরবি
শিখছিল আর কি, কোরআন শিক্ষা করছিল। তো সে একদিন কি করে ওই জওরা ভিটায় যে গাছপালাগুলো রয়েছে ওই দিকটাতে গিয়েছে। কি মনে করে গিয়েছে? এটা কৌতূহল থেকেই গিয়েছে। মূলত অনেকেই তাকে বলেছে যে ওই জায়গাটা কিন্তু ভালো না। ও চিন্তা করছে কেন বলে ভালো না, আমি একটু যাই, তো মনে হয় সব বন্ধুরা মিথ্যা কথা বলতেছে। তো সে গিয়েছে, যাওয়ার পর সে তো আর ফিরে আসে না। 3 দিন পার হয়ে যায়, খোঁজ খবর নাই। এদিকে হুজুররা তো খোঁজ খবর নিচ্ছে কোথায় গেছিল। অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়তে ভয় পায়, পালিয়ে যায়, সে কি ওরকম করলো কি না। তখন কেউ কেউ বলে যে ও তো চওড়া ভিটার দিকে যেতে চেয়েছিল, আমরা তো নিষেধ করছিলাম। তখন তো হুজুরের মানে টনক নড়ে, আরে এ কথা তোমরা আগে বলো নাই কেন? হুজুর তো দ্রুত আরও লোকজনকে সাথে নিয়ে চওড়া ভিটার দিকে যায়। ওখানে গিয়ে দেখেন যে ছেলেটা বড়ই গাছের নিচে একদম শান্ত ছেলের মতো বসে আছে। এই 3টা দিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নাই, ওখানে একদম শান্তভাবে বসে আছে। তখন হুজুর বললেন, এই তুমি এখানে কি করো? তুমি কি করছো এখানে? 3 দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নাই। হুজুর সহ আরও লোকজন একটা বিষয় খেয়াল করেন, এই ছেলে চোখের পাতা ফেলে না। চোখের পাতা এতক্ষণ না ফেলে কেউ থাকতে পারে? হুজুর তার শরীরে এবার হাত দেন, হাত দিয়ে দেখেন তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তখন সে চোখ বন্ধ করে ঠাস করে মাটিতে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। সবাই তাকে ধরে মাদ্রাসায় নিয়ে আসে। এরপর তার যখন জ্ঞান ফেরে, সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তোমার? সে শুধু একটাই কথা বলে, আমাকে ছাড়, আমি বড়ই গাছে উঠবো। এই কথা বলে নাকি সে বাইরে বেরিয়ে যেতে চাইতো। সেটা নাকি অনেক মেধাবী ছিল, খুবই ভালো কোরআন পড়তে পারত। সে এরকম একটা পজিশনে ছিল যে তার খুব দ্রুত উন্নতি হতো, হুজুররা বুঝতে পেরেছিলেন, অনেক মেধাবী ছিল। ঝাড়ফুঁক করেও তার উপর কোনো কাজ হচ্ছিল না। একদিন ঘটে এক মর্মান্তিক ঘটনা। সে তার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তাও আবার প্লাস্টিকের দড়ি দিয়ে। এটাও মূলত একটা নির্মম ঘটনা ছিল। তো এটাই ছিল সর্বশেষ ঘটনা জওরা ভিটা কেন্দ্রিক। আসলে এই যে জওরা ভিটা কেন্দ্রিক ঘটনাগুলো আমরা শেয়ার করলাম, সত্যি তো জওরা ভিটা কেন্দ্রিক যে ঘটনাগুলো আমরা শুনলাম, আপনারাও তো শুনলেন, ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গায় সর্বশেষ যেই ঘটনাটা ঘটলো এই মাদ্রাসার বাচ্চাকে কেন্দ্র করে, বাচ্চাটাও এভাবে মারা গেল, তাও প্লাস্টিকের দড়ি। যেই দড়ি দিয়ে অনেক সময় আমরা কার্টুন বাঁধি, বিভিন্ন জিনিস বাঁধি, এই দড়ি গলায় দিয়ে সে আত্মহত্যা করলো। কেন এমনটা হলো? ওখানে আসলে যে পিশাচটা রয়েছে, কেনই বা এরকম মৃত্যুর তাণ্ডব সে শুরু করেছে? 2016 সালের পর এই 10 বছরে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে দীর্ঘদিন কিন্তু জওরা ভিটায় কোনো ঘটনা ঘটেনি বলে মানুষ কিন্তু ভুলে গিয়েছিল। আবার তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছিল বলে আবার নতুন করে শুরু হয়। বিগত 10 বছরে কোনো ঘটনা ঘটেনি, হতে পারে এই 10 বছরে পিশাচটা একটা প্রস্তুতি নিয়েছে, আবার সে তার মৃত্যু খেলা শুরু করে দিতে পারে। এই জন্য ওখানে যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন। কেউ ওই জায়গা এমনভাবে মানে ওই জায়গায় যাবেন না যেখানে আপনার মনের মধ্যে আসতে পারে ধুর এখানে কিছুই হয় না। হতে পারে আপনার সাথেই এই ঘটনাটা ঘটে যেতে পারে, হতে পারে আমার সাথে এই ঘটনাটা ঘটে যেতে পারে। তাই আমরা সতর্ক থাকব। এই ধরনের জায়গাগুলোতে অনেক দুষ্টু পিশাচগুলো আস্তানা গেড়ে থাকে, এরা মানুষকে বলি হিসাবে গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনাগুলো কেমন লেগেছে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আসে শনিবার, শনির রাতে নতুন একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।